নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আল্লাহ গো, কি শাশুড়ি দিলা গো, আমার পড়াশোনা নিয়ে লাগছে গো। আমার কপালটাই খারাপ, কই ভাবলাম বিয়ে হয়ে গেছে আর পড়াশোনা করতে হবে না। বিয়ের পরের দিন নতুন বউ আম গাছের মগডালে বসে আছে। আশা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, কাপুরে, তোর বাপ তোর কার সঙ্গে বিয়ে দিল রে? বিয়ের পরের দিন নতুন বউ আম গাছের ডালে বসে পা ঝুলে আম খাচ্ছে। মানুষ এখন কি বলবে বল? শুভ্রতা কপাল কুচকে চিল্লিয়ে বলল, শাশুড়ি, আমার হিরো মার্কা জামাইয়ের কানে কি বিষ ঢালছেন? আশা বেগম যেন বাক্যহীন হয়ে পড়লেন। শুভ্রতা আবারও চিল্লিয়ে বলে উঠল, শাশুড়ি, আম খাবেন? এখান থেকে ছুরি দিব নাকি আম? কাব্য বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নেমে আসো ওখান থেকে, তাছাড়া কিন্তু তোমার বাদরামির জন্য তোমাকে আমি শাস্তি দিব। আর ওখান থেকে যদি পড়ে যাও তাহলে আমি আবার তোমাকে আছাড় দিব বলে রাখলাম। শুভ্রতা পাশের ডালের আরো দুটো আম ছিঁড়ে নিয়ে গাছ থেকে নেমে আশা বেগমের হাতে ওই দুটো আম গুজে দিয়ে বলল, আম দুইটা আপনারা একসঙ্গে খাবেন, অনেক মজা, খেয়ে দেখবেন। কাব্যর দিকে তাকিয়ে শুভ্রতা একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আশা বেগম কাব্যর কাছে এসে বলল, বাপুরে, এই মেয়েকে নিয়ে তুই কেমনে থাকবি ঢাকায় গিয়ে? এখানে যা করছে ওখানে গেলে তো তোর সব কিছু শেষ করে দিবে। কাব্য আশা বেগমের কথায় পাত্তা না দিয়ে ভুরু কুচকে তাকিয়ে রইল সুব্রতা যাওয়ার দিকে। সুব্রতা চোখের আড়ালে চলে যেতেই কাব্য বিরক্তি নিয়ে আশা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন তোমার বকবক বাদ দিয়ে আমাকে খাবার দাও তো। আশা বেগম গটগট পায়ে বাড়ির ভিতর চলে গেলেন। কাব্য ওনার পিছন পিছন চলে গেল। সুব্রতা দুই পা সোফায় তুলে গালে হাত দিয়ে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আনিসুল চৌধুরী অফিসের জন্য রেডি হয়ে এসে সুব্রতার পাশে বসলো। উনি সুব্রতার মাথায় হাত রেখে বললেন, মা, তুমি থাকো তাহলে, আমি অফিস যাচ্ছি। কিছু দরকার হলে কাকলিকে বলবে, কেমন? ও আজ আর কলেজ যাবে না। সুব্রতা গাল ফুলিয়ে বলল, বাবা, আমি আব্বুর কাছে যাব। আনিসুল চৌধুরী সুব্রতাকে বলল, কাল নিয়ে যাবনি মা, আজ থাকো এখানে। আর তোমার শাশুড়িমা তোমাকে কিছু বললে কাকলির ফোন থেকে কল দিও আমাকে। সুব্রতা দাঁত বের করে হেসে বলল, তোমাকে বলতে হবে না, আমি দেখে নিবনি। কাব্য গাড়ির চাবি হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, বাবা চলেন, এখন দেরি হয়ে গেল। বলেই চলে গেল কাব্য। সুব্রতা সেই দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। আনিসুল চৌধুরীকে বলল, কি এক মুখ গোমরা ছেলে বানাইছেন বলুন তো, সারা দিন মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে। হুদাই। আনিসুল চৌধুরী সুব্রতার কথাই হাসলেন। চলে যেতে যেতে আশা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আশা, তুমি কিন্তু মেয়েটাকে কিছু বলো না। আমার মান সম্মানের ব্যাপার, আমি কিন্তু ওকে দায়িত্ব নিয়ে এনেছি। আশা বেগম মুখ ভেঙচি কেটে বললেন, ও যেন আমাকে বিরক্ত না করে। একটু আগেই আম গাছের মগডালে বসেছিল, মানুষ কি বলবে সেই দিকে কোনো খেয়াল আছে তোমার? আনিসুল চৌধুরী বললেন, গ্রামের মেয়ে, বোঝই তো, একটু মানিয়ে নাও না। আর তুমি পারবে, আমি জানি। আশা বেগম মুখ ফুলিয়ে রাখলেন, কোনো প্রত্যুত্তর করলেন না। শুভ্রতা লাফাতে লাফাতে চলে গেল রান্নাঘরে। আশা বেগম রান্না করছিলেন, আর হেল্পিং হ্যান্ড দুজন মহিলা ওনাকে কাজে সাহায্য করছিল। সুব্রতা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পড়ল। শাশুড়ি, আমাকে খেতে দিন তো, আমার ক্ষুধা পেয়েছে। আশা বেগম কথা বললেন না। সুব্রতা ভুরু কুচকে বলল, কি হলো শাশুড়ি, আপনি কি কানে শুনছেন না? কানে কি তুলা দিয়েছেন? আশা বেগম রাগান্বিত কণ্ঠে বললেন, ভালো করে কথা বলতে পারো না? সামান্য কথা বলাটাও তোমার বাবা মা শেখায়নি তোমায়? মুহূর্তের মনটা খারাপ হয়ে গেল সুব্রতার। মুখটা ছোট করে বলল, আসলে আমার আম্মু আমাকে জন্ম দিতে গিয়েই মারা যান, তাই আমার আম্মু আমাকে কিছু শেখাতে পারেনি। আশা বেগমের খারাপ লাগলো একটু। সুব্রতা সেখান থেকে চলে যেতে নিতেই আশা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়ো, খাবার টেবিলে গিয়ে বসো, আমি তোমার খাবার এনে দিচ্ছি। সুব্রতা মুচকি হাসলো। খাবার খেয়ে একই পুরো বাড়িটা দেখতে লাগলো সে। আনিসুল চৌধুরী তার ম্যানেজার মমিনুল হককে জিজ্ঞাসা করলো, গ্রামে কি অবস্থা?
মমিনুল হক মাথা নিচু করে জবাব দিলেন। এমপির ছেলে তীব্র কাল রাতে মিস্টার শাহিন আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় রাতে। আগুনে পুড়ে মারা গেছেন উনি। আনিসুল চৌধুরী ধপ করে চেয়ারে বসে পড়লেন, মাথায় হাত রেখে বলতে লাগলেন। আমি বাঁচাতে পারলাম না ওকে, এখন আমি কি জবাব দিব মেয়েটাকে? আমি পারলাম না। আনিসুল চৌধুরী রক্ত চোখ নিয়ে মমিনুল হককে বলল। তুমি এখন বলছো আমাকে রাতে কি করেছিল? মমিনুল হক নিচু কণ্ঠে বলল। সরি স্যার, আসলে আমি আপনাকে কল করেছিলাম কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। শুভ্রতা লাফাতে লাফাতে যেতেই এক রুমে উকি দিয়ে দেখল একজন বয়স্ক মহিলা বসে আছে চেয়ারে সিলিং এর দিকে তাকিয়ে। শুভ্রতা কপাল কুঁচকে তাকাতেই মহিলাটা বলে উঠল। ভিতরে আসো। শুভ্রতা থতমত খেয়ে গেল, ধীর পায়ে এগিয়ে গিয়ে পড়ল। আপনি কে? মহিলাটা নিজের চোখের চশমাটা ঠিক করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি কাব্যের দাদি। তুমি কি নতুন বউ নাকি? শুভ্রতা মুখ ফুলিয়ে বলল। হুম। কাব্যের দাদি মিসেস আঞ্জুমা বললেন। মন খারাপ নাকি রে? আয় আমার কাছে এসে বস। শুভ্রতা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। আঞ্জুমা বেগম শুভ্রতার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন। জানি তো আমারও অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। জানিস তো আমারও অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। আমার কেমন জানি লাগতো। আর আমার উনি ছিল একদম কাব্যের মতো উঁচা লম্বা, আর ওর মতো রাগী আর ঘাটতেরাও। উনিও প্রথম দিনই আমাকে যে ধমক দিয়েছিলেন। শুভ্রতা চোখ গোল গোল করে তাকিয়ে বলল। উনিও জানেন কাল রাতে কি ধমকটাই না দিল আমাকে। আমি তো খুব ভয় পেয়ে পরে সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম। আসলে খাটাসের খাটা শুনি। আঞ্জুমা বেগম হাসলেন শুভ্রতার কথায়। আঞ্জুমা বেগম বলেন। জানিস তোর বাবা মা অনেক ভালো মানুষ। তোর শ্বশুর আর তোর বাবা অনেক ভালো বন্ধু। আনিসুল বিদেশে শিফট হওয়ার পর যোগাযোগ প্রায় বন্ধই হয়ে যায়। দেশে ফিরে কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরে তো এই 7 দিন আগে জমি জমার কাজে পরশু কাব্যকেও ডেকে নিয়ে যায়। পরে তো হুট করেই তোকে কাল কাব্যের বউ করে নিয়ে আসে। আগে অবশ্য কাব্যের সঙ্গে তোর বিয়ের কথা বলেছিল তোর শ্বশুর আব্বা আর তোর বাবা। শুভ্রতা চুপ করে শুনছিল আঞ্জুমার কথা। কাকলিকে আসতে দেখে আঞ্জুমা বেগম বলেন। কাকলি যা তো শুভ্রতার সঙ্গে একটু আড্ডা দে তো, মেয়েটা একা একা বিরক্ত বোধ করছে। কাকলি হেসে পড়ল। আমি তো ওকেই খুঁজতে এসেছিলাম। চলো শুভ্রতা আমরা যাই। আঞ্জুমা বেগম চোখ ছোট ছোট করে বলেন। শুভ্রতা আবার কি? ও তোর বয়সে ছোট হতে পারে কিন্তু ও তোর সম্পর্কে বড়। কাকলি ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা বাবা ভাবি, চলেন যাই তাহলে। আঞ্জুমা বেগম হাসলো। শুভ্রতা আর কাকলি চলে গেল কাকলির রুমে। আনিসুল চৌধুরীকে কাব্য নিজের কেবিনে ডাকলো। কাব্য আসতেই আনিসুল চৌধুরী বলেন। কাব্য, তোমার শ্বশুর মারা গেছেন। কাব্য অবাক হয়ে পড়ল। বাবা, উনি এমন হুট করে কেমনে কি? আনিসুল চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন। তা জানতে হবে না, শুধু এইটুকু জেনে রাখো, মেয়েটাকে এখন থেকে তোমাকেই দেখে রাখতে হবে। মেয়েটা আপন বলতে শুধু তার বাবা ছিল। যাই হোক, তুমি কিন্তু ওর সঙ্গে ভালো ব্যবহার করবে। মেয়েটা অনেক ছোট, আর তুমি যদি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। কাব্য চুপ করে সব কথা শুনল। ওর বাবা আবারও বললেন। যাই হোক, সত্যি যদি কঠিন হোক না কেন মেনে নিতে হবে। আর তোমার সঙ্গে শুভ্রতার মিল সৃষ্টিকর্তার থেকে ঠিক করা। তাই তো দেখো, ভাগ্যের কি পরিহাস তোমাদের কিভাবে মিলিয়ে দিল। আমি বিশ্বাস করি তুমি তোমার দায়িত্বের ঠিকমতো যত্ন করবে। আচ্ছা বাবা, আমি একটু আসি, আমার কাজ আছে। যাও, কিন্তু মনে যেন থাকে শুভ্রতার কথা। কাব্য চুপচাপ কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে রইল। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। আগের থেকে সে প্রেম ভালোবাসা পছন্দ করতো না, কিন্তু দায়িত্ব কর্তব্য ঠিকই পালন করতে জানে সে। ওই দিন যখন কাব্য যায় তখন সুব্রতের বাবা ওর হাত ধরে কান্নাকাটি করে বলেছিলেন। বাবা, আমার মেয়েটার অনেক বড় বিপদ, তুমি ওকে বাঁচাতে পারো। তুমি দয়া করে আমার মেয়েটাকে বিয়ে করে নাও, আমি তাহলে তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কাব্য ওনার হাত ধরে বলেছিল। আঙ্কেল এমন করে বলবেন না।
তখনই কাব্যের বাবা কাব্যকে বলেছিল সে যদি সুব্রতাকে বিয়ে না করে তাহলে তার মরামুখ দেখবে। এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করতে হয় সুব্রতাকে। কিন্তু কি এমন বিপদ হয়েছিল সুব্রতার যে এমন করে বিয়ে করতে হলো? এগুলোই ভাবছিল কাব্য। কাব্যর ভাবনায় ছেদ ঘটল মমিনুল হকের ডাক শুনে। কাব্য কাজে মন দেয়। পরন্ত বিকেলে সুব্রতা আর কাকুলি গল্প করছিল। কাকুলি বলল, তুমি কোন ক্লাসে পড়ছো? সুব্রতা ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে পড়ল, আর বলো না, একাদশ শ্রেণীতে উঠেছি। পড়াশোনার কথা না বললে হতো না? কাকুলি হেসে বলল, কেন, তোমার পড়াশোনা ভালো লাগে না? আর অবাক করার বিষয় হচ্ছে আমিও এবার একাদশ শ্রেণীতে পড়ছি। সুব্রতা বলল। আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আশা বেগম কাকুলির রুমের বারান্দায় এসে বললেন, তা কেন ভালো লাগবে? আম গাছে উঠে বসে থাকতে বললে তো ভালো লাগবে তার। সুব্রতা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আশা বেগমের দিকে। আশা বেগম টি টেবিলের চায়ের কাপ আর নুডলস দিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিল। তখনই সুব্রতা ওনার হাত ধরে টেনে বলল, শাশুড়ি, আপনি খাবেন না? আশা বেগম গম্ভীর কণ্ঠে বললেন। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। সুব্রতা ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, পরে বলবেন। আমি শাশুড়ির খেয়াল রাখি না, হ্যান ত্যান আরো কত কিছু। এখন চুপ করে বসেন, আমি আপনার চা নিয়ে আসি। আশা বেগম কিছু বলতে নিবেন তার আগে সুব্রতা দৌড়ে চলে গেল। মুহূর্তের মধ্যেই খাবার নিয়ে চলে এলো। আশা বেগম মুখ ঘুরিয়ে বসে রইল। সুব্রতা এক চামচ নুডলস নিয়ে আশা বেগমের মুখ নিজের দিকে নিয়ে খাইয়ে দিল আর বলল, নেন খান। এখন এত ঢং আমার ভালো লাগে না। আমার ক্ষুধা লেগেছে, একা একা খান এখন। বলে মুখ ভেঙচি কেটে খেতে লাগলো সুব্রতা। আশা বেগম মনে মনে হাসলেন আর ভাবলেন মেয়েটা পারেও বটে। এমন ব্যবহার করছে যেন তাদের কতদিন চেনা। রাতে কাব্য বাসে ফিরে সোজা নিজের রুমে চলে গেল। ব্যাগ মোবাইল রেখে টাওয়াল নিয়ে চলে গেল ওয়াশরুমে। আনিসুল চৌধুরী সোজা নিজের মায়ের রুমে চলে গেল। আঞ্জুমা বেগম আচ্ছোয়া হয়ে টিভি দেখছিলেন। ছেলের ক্লান্ত মুখ দেখে মুচকি হেসে টিভি বন্ধ করে ছেলেকে কাছে ডাকলেন। আনিসুল চৌধুরী মুখ ছোট করে বললেন, মা, তোমাকে তো সব কথাই বলেছিলাম, কাল রাতে সাইন মারা গেছে। আঞ্জুমা বেগম অবাক হয়ে বললেন, কিভাবে কি বলছিস তুই? মা, সত্যি বলছি আমি। কাল রাতে এমপির ছেলে সাইনের ঘরে আগুন লাগিয়ে দেয়। সেইখানে বলতে গিয়ে আনিসুলের গলায় কথা আটকে গেল। কারো ফোপানোর আওয়াজে দুজন দরজার দিকে তাকায়। সুব্রতাকে দেখে দুজনে চমকে ওঠে। আনিসুল চৌধুরী সুব্রতাকে কিছু বলতে নিবেন তার আগে সুব্রতা দৌড়ে চলে যায় কাব্যের রুমে দরজা লাগিয়ে পেটে উল্টো হয়ে শুয়ে বালিশে মুখ গুজে হামাও করে কান্না করতে লাগলো সুব্রতা। আনিসুল চৌধুরী দরজা ধাক্কাতে থাকেন। সুব্রতাকে নিয়ে সে চিন্তিত হয়ে পড়েন। কাব্য ওয়াশরুম থেকে বের হয়ে থমকে যায় সুব্রতাকে এমন হাউমাউ করে কান্না করতে দেখে। কিছুক্ষণ ভেবে বিষয়টি বুঝতে পেরে ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি এই দিকটা দেখে নিচ্ছি। আনিসুল চৌধুরী কাব্যের কথায় চলে যায় নিজের রুমে। কাব্য ধীর পায়ে এগিয়ে যায় সুব্রতার দিকে। সুব্রতার কাঁধে আলতো করে স্পর্শ করে বলল, কান্না করো না, দেখো কেউ তো আর সারা জীবন বেঁচে থাকে না। নিজেকে শক্ত করো। তোমাকে এমন করে কান্না করতে দেখলে কিন্তু তোমার বাবার কষ্ট লাগবে। কাব্যের কথাই সুব্রতার কান্নার বেগ আরও বেড়ে গেল। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে দুই হাত ধরে টেনে তুলল সুব্রতাকে। নিজের দুই হাতের মাঝে সুব্রতার মুখটা আবদ্ধ করে আলতো করে ওর চোখের নোনা জল মুছিয়ে দিয়ে বলল, দেখো সুব্রতা, তুমি যত ভেঙে পড়বে মানুষ তোমাকে আরো ভাঙতে চাইবে। মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করবে। নিজেকে শক্ত করে শত্রুকে মোকাবেলা করতে পারলেই জীবন সুন্দর। বাস্তবতা অনেক কঠিন সুব্রতা। কাব্য সুব্রতার দুই হাত নিজের হাতে আবদ্ধ করে বলল, আমি প্রমিস করছি আমি এখন থেকে তোমার পাশে থাকবো। তুমি আমাকে নিজের ফ্রেন্ড ভাবতে পারো। হুট করে সুব্রতা কাব্যকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। কাব্য এতে অবাক হয়নি। কাব্য আলতো হাতে সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খানিকক্ষণ পর কাব্য ধীর কণ্ঠে বলল, চলো সুব্রতা, কিছু খেয়ে নাও। সুব্রতা কান্না ভিজে কণ্ঠে বলল, না, আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে আসুন। কাব্য কিছু বলতে নিবে তার আগে দরজায় টোকা পড়ল। আশা বেগমের কণ্ঠ শুনে কাব্য উঠে গেল দরজা খুলতে। আশা বেগম খাবার প্লেট নিয়ে দাঁড়িয়েছিল। গম্ভীর কণ্ঠে কাব্যকে বলল, যা গিয়ে খেয়ে নে, সবাই তোর অপেক্ষা করছে, আমি ওকে দেখে নিচ্ছি। কাব্য বাধ্য ছেলের মতো চলে গেল।
আশা বেগম ধীর পায়ে রুমে প্রবেশ করে দেখল সুব্রতা থ মেরে বসে আছে বেডের উপর। একটা দীর্ঘশ্বাস ফেলে উনি খাবারটা বেড সাইড টেবিলে রেখে বসলো সুব্রতার সামনে বরাবর। গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু তোমার বাবা কষ্ট পাবেন। বাধ্য মেয়ের মতো খেয়ে নাও, কোনো কথা আমি শুনতে চাই না। সুব্রতা কিছু বলল না, চুপ করে বসে রইল। আশা বেগম ভাত মাখিয়ে সুব্রতার মুখের সামনে ধরল। সুব্রতা টলমলো চোখে তাকালো আশা বেগমের দিকে। আশা বেগমের গম্ভীর মুখের আড়ালে যে মমতাময়ী মায়ের রূপ আছে তা বুঝতে দেরি হলো না সুব্রতার। আশা বেগম জোর করে সুব্রতার মুখ ধরে খাইয়ে দিল। সুব্রতা কিছু বলতে গেলেই আশা বেগমের ধমকানি খেয়ে দমে গেল। খাওয়ানো শেষে আশা বেগম বের হয়ে যেতেই কাব্যকে দরজায় দেখে বলল, ধমকাধমকি করিস না। মায়ের কথা শুনে হাসলো কাব্য। কাব্যকে হাসতে দেখে আশা বেগম ভুরু কুঁচকে বললেন, এখন এখানে হাসার কি হলো? কাব্য ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিজে এতক্ষণ যে ধমকাধমকি করলে তাতে কিছু হলো না, আবার আমাকে বলছো? আশা বেগম মুখ ঘুরিয়ে বলল, ওটা আলাদা কথা। আমি ধমকাধমকি না করলে ও খাবারটা খাইতো না। পরে অসুস্থ হলে কি হতো? আমাকেই তো তোর বাবা দেখতে বলতো। কথাগুলো বলেই গট গট পায়ে চলে গেলেন আশা বেগম। কাব্য মায়ের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কাব্য লাইট অফ করতে সুব্রতা বেড থেকে উঠে যেতে নিলে কাব্য ওর হাত ধরে আটকিয়ে পড়ল। সোফায় যেতে হবে না তোমার। সুব্রতা গুটি সুটি মেরে বেডের বাম সাইডে শুয়ে পড়ল। কাব্য ডিম লাইট জ্বালিয়ে দিয়ে বেডের ডান সাইডে আধশোয়া হয়ে সুব্রতার মাথায় হাত রাখলো। সুব্রতা রিনরিনিয়ে কণ্ঠে বলল, আপনি ঘুমান, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তোমার এত কথা বলতে হবে না, চুপচাপ ঘুমাও। সুব্রতা আর কিছু বলল না, চোখ বন্ধ করে রইল। কিছুতেই ঘুম আসছে না সুব্রতার। সুব্রতা কাব্যের দিকে ফিরে দেখলো কাব্য সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুব্রতা রিনরিনিয়ে কণ্ঠে বলল, আপনি কি জানেন আমাদের হুট করে কেন বিয়ে হলো? কাব্য ভুরু কুঁচকে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা সিলিং এর দিকে সোজা হয়ে সেদিকে তাকিয়ে পড়ল, শুনুন তাহলে। আমি যখন কলেজে উঠি তখন থেকেই কাহিনী শুরু। আমাদের এলাকার এমপির ছেলে তীব্র বড়লোকের অবাধ্য সন্তান বলা চলে। সে কলেজের সামনে মেয়েদের টিস করে বেড়াতো। ছেলেটা খারাপের সেরা বললেই চলে। যত খারাপ কাজ ছিল সব কাজই সে করত। সে যাই হোক, ওর দৃষ্টি আমার উপরে পড়ে। সে আমাকে খারাপ কথাও ইঙ্গিত করায়, আমি ওকে একটা থাপ্পড় মারি। এটা নিয়েও একদম ক্ষেপে ওঠে। বাসায় এসে হুমকি দিয়ে যায়। বাবাকে ডেকে আমাকে বিয়ে করার কথা বলে। আমার বাবা জানতেন ও কেন বিয়ে করতে চাইছে। ওর আগেও দুটো বউ ছিল যাদের বিয়ের পর সে খুন করে। কিন্তু এই কথা সবাই জানে, কিন্তু ক্ষমতার কাছে আর কি। সে যাই হোক, আমার বাবা যখন ওর প্রস্তাবে রাজি হয় তখন হুমকি দেয় আমাকে তুলে নিয়ে যাবে। পরে আমাদের বাসায় টাকা গয়না সব দেয়। বাবা সব কিছু ফিরিয়ে দেয়। ওই দিন রাতে বাবা আমাকে আপনার হাতে তুলে দেয়। উনি বলেন আমাকে না পেয়ে ওরা দমে যাবে। কিন্তু কথাগুলো গলায় যেন দলা পাকিয়ে আসছে সুব্রতার। কাব্য বুঝতে পেরে কাত হয়ে সুব্রতার দিকে হলো, ধীর কণ্ঠে বলল, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তুমি চিন্তা করো না, ওর শাস্তি আল্লাহ নিজের হাতে দিবেন। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে ওর শাস্তি ও পাবে। ইহকালে না পাক পরকালে তো পাবেই পাবে। আল্লাহর উপর ছেড়ে দাও। সুব্রতা পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেল। কাব্য সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কথাগুলো কাব্যকে বলে একটু হালকা লাগছে সুব্রতার। চোখ বুজে এলো তার। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। ডিম লাইটের মৃদু আলোতে স্নিগ্ধ লাগছে সুব্রতাকে। ঘুমন্ত সুব্রতার মুখে যেন চোখ আটকে গেল কাব্যের। কান্নাকাটি করাই চোখ মুখ ফুলে গেছে, তাতেও যেন আরো সুন্দর লাগছে। এর আগে উপন্যাস গল্পে মেয়েদের ঘুমন্ত চেহারার সৌন্দর্যের বিবরণ দেখেছে, আজ নিজের চোখে দেখছে। উজ্জ্বল শ্যামবনের মেয়েটাকে যেন এক অসম্ভব মোহনীয় নারী লাগছে। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছে টেরও পায়নি। সকালে মিষ্টি রোদ সুব্রতার চোখে মুখে আশ্রে পড়তে ঘুম ভেঙে গেল ওর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 9:30 বাজে। হুড়মুড়িয়ে উঠল সে। এতক্ষণে কাব্যরা চলে গেছে। বেড সাইড টেবিলে একটা চিঠি দেখে ভুরু কুচকালো সুব্রতা চিঠিটা হাতে নিয়ে দেখলো চিঠিতে লেখা, আজ থেকে না হয় আমাদের সম্পর্কের একটা নাম দেই, বন্ধুত্ব নামক সম্পর্কটা না স্থাপন করি।
সুব্রতা মুচকি হাসলো। সে এখন থেকে শক্ত হবে। কাব্যের কথাগুলো মনে গেঁথে গেছে তার। সে যদি ভেঙে পড়ে তাহলে তার বাবা ভালো থাকবেন না। সুব্রতা ওয়াশরুম থেকে বের হয়ে চলে গেল বসার রুমে। আশা বেগম চশমার চোখে এটে খাতা দেখছেন। সুব্রতা গিয়ে পাশের সোফায় বসে বলল। শাশুড়ি কি করছেন? আশা বেগম তল চোখে একবার তাকিয়ে বলল। খাতে দেখছি পরীক্ষার। সুব্রতা গালে হাত দিয়ে বলল। একটু দয়া মায়া করে খাতাগুলো দেখেন শাশুড়ি। আশা বেগম ভুরু কুচকে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা বলল। মেলা কষ্ট করে ওরা পড়াশোনা করে। আশা বেগম বললেন। তোমাকে আমি আমার কলেজে ভর্তি করিয়ে দিব। যাও, রেডি হয়ে আসো। সুব্রতা ঝট করে উঠে বলল। না না, আমার বিয়ে হয়ে গেছে, এখন আবার কেন পড়াশোনা করব শাশুড়ি? আমার পড়াশোনা ভালো লাগে না। ওটা ছাড়া আর যা বলবেন তাই শুনবো। আশা বেগম গম্ভীর কণ্ঠে বললেন। তা হবে না, রেডি হয়ে আসো। তোমাকে পড়াশোনা শেষ করতে হবে। আমি কাব্যকে বলে দিব ঢাকার কোম্পানির দায়িত্ব ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এখানেই থাকতে। পরে তোমার পড়াশোনা শেষে না হয় তোমাকে নিয়ে যাবে। সুব্রতা কিছু একটা ভেবে আশা বেগমের পাশে গিয়ে বসে পড়ল। না পড়লে কি হয় শাশুড়ি? আমি আপনার সেবা যত্ন করব, সংসার মন দিয়ে করবনি। আমাকে ছেড়ে দিন শাশুড়ি। আশা বেগম কঠোর কণ্ঠে বললেন। আমি কিচ্ছু মানছি না। আমাদের বাসায় সবাই উচ্চ শিক্ষিত, তোমাকেও পড়তে হবে। আমাদের বাসায় সার্ভেন্ট আছে কাজ করার জন্য। তোমাকে এখন সংসার মন দিতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই তোমাকে সব দায়িত্ব দিব। আর আমার সামনে এত বাহানা চলবে না। এখন গিয়ে রেডি হয়ে এসো। ও ভালো কথা, টেবিলে খাবার আছে, খেয়ে নাও ভালো মেয়ের মতো। দেরি হয়ে যাচ্ছে। সুব্রতা আর কিছু বলতে পারল না। বিড়বিড় করতে করতে চলে গেল খাবার টেবিলে। আশা বেগম হাসলেন সুব্রতার কাজে। মেয়েটা যে মানিয়ে নিয়েছে নিজেকে, এতে শান্তি মিলছে তার। সুব্রতা বকবক করতে করতে খাবার টেবিলে বসেছে দেখে কাকুলি ভুরু কুচকে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা কপাল চাপড়াতে চাপড়াতে বলল। আল্লাহ গো, কি শাশুড়ি দিলা গো! আমার পড়াশোনা নিয়ে লাগছে গো। আমার কপালটাই খারাপ। কই ভাবলাম বিয়ে হয়ে গেছে আর পড়াশোনা করতে হবে না। কাকুলি খেতে খেতে বলল। এখনো তো আম্মুকে চেনুনি। তোমাকে যখন পড়াতে বসাবে তখন বুঝবে। আমাদের কলেজে সিনিয়র টিচার আম্মু, সবাই জমের মতো ভয় করে। সুব্রতা চোখ বড় বড় করে তাকালো কাকুলির দিকে। অবাক কণ্ঠে বলল। কি বলছো? উনি আমাকে পড়তেও বসাবেন? এখন তাড়াতাড়ি খেয়ে নাও, তাছাড়া আম্মু আবার বকবে। সুব্রতা মুখ বাঁকিয়ে খেতে লাগলো। কান মাথা ভো ভো করছে। আবার তাকে পড়তে হবে। তার শাশুড়ি ওকে পড়তে বসালে ও শেষ, এগুলোই ভাবছিল সুব্রতা। তখনই কলিং বেল বেজে উঠল। এক সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। সুব্রতা ভুরু কুচকে তাকিয়ে রইল দরজার দিকে। লম্বা শ্যামবর্ণের একটা ছেলে, দেখতে আনিসুল চৌধুরীর মতো কিছুটা। কাকুলি ভাইয়া বলে দৌড়ে গেল। সুব্রতা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পাশে থাকা একটা আধো বয়সী সার্ভেন্ট ললিতাকে জিজ্ঞাসা করলো। আন্টি, এই ছেলেটা কে? ললতি সামনে তাকিয়ে আবারও টেবিল গোছাতে গোছাতে জবাব দিল। উনি কিরণ চৌধুরী, স্যারের ছোট ছেলে, মানে আপনার দেওয়ার হয় সম্পর্কে। ও, তা উনি কোথায় ছিল এই কয়েকটা দিন? ললিত নরম কণ্ঠেই আবারও জবাব দিল। ঘুরতে গিয়েছিলেন বিদেশে। ও, বুঝলাম। আশা বেগম ছেলেকে দেখে বলেন। যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। ললিতা তোকে খাবার দিবেনি। আমি কলেজে যাব একটু পর। রেডি হয়ে গিয়ে। কিরণ কিছু না বলে সামনে এগোতেই সুব্রতাকে দেখতে পেল। সে ভুরু কুচকে কাকুলির দিকে তাকাতেই কাকুলি বলে উঠল। দাদা ভাইয়ের বউ, তোকে বলেছিলাম না? কিরণ শুধু গম্ভীর কণ্ঠে ও বলে নিজের রুমে চলে গেল। সুব্রতা কিরণের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে কাকুলির দিকে তাকিয়ে বলল। তোমাদের পরিবারের সবাই এমন কেন? কাকুলি কপাল কুচকে বলল। কেমন? এই যে সবাই কেমন গম্ভীর, মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে। শুভ্রতার কথাই কাকুলি হাসলো আর বলল। পরিস্থিতি হয়তো এমন করে দিছে, সে যাই হোক, রেডি হই, চলো। শুভ্রতা ধপধপ পায়ে চলে গেল নিজের রুমে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কাকুলি শুভ্রতার কাজে হাসলো। কলেজ পৌঁছে কাকুলি চলে গেল ক্লাসে। আশা বেগমের পিছনে পিছনে যেতে লাগলো শুভ্রতা। কলেজের স্টুডেন্টরা সালাম দিচ্ছে আশা বেগমকে ভয়ে ভয়ে। আশা বেগম গম্ভীর কণ্ঠে সালামের উত্তর নিচ্ছেন।
ভর্তির কাজ সম্পূর্ণ করে আশা বেগম সুব্রতার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আজ তার ক্লাস নেই, সুব্রতাকে ভর্তি করানোর জন্যই উনি এসেছেন। রাস্তার ধারে ফুচকার দোকানের দিকে তাকিয়ে আছে সুব্রতা। আশা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, এগুলো অস্বাস্থ্যকর। আমি তোমাকে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে কিনে দিব নে। এখন চুপচাপ আমার সঙ্গে চলো। সুব্রতার চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল। সে বলল, সত্যি? আশা বেগম গাড়িতে সুব্রতাকে বসিয়ে নিজে বসে সামনের দিকে তাকিয়ে পড়ল। আমি মিথ্যা কথা বলি না। সুব্রতা খুশি মনে জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলো। আশা বেগম সুব্রতাকে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে দিলেন। বই খাতা যা যা দরকার সব কিনলেন। যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে ফুচকাও কিনে নিলেন। সন্ধ্যায় ক্লান্ত শরীরে নিজের রুমে এসে কাব্য দেখলো সুব্রতা কান ধরে দাঁড়িয়ে আছে। আশা বেগম সামনের সোফায় মুখ গম্ভীর করে বসে আছেন। সুব্রতাকে এমন অসহায় অবস্থায় দেখে হুট করে ফিক করে হেসে দিল কাব্য। আশা বেগম আর সুব্রতা দরজার দিকে তাকাতেই কাব্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো ব্যর্থ হয়ে হো হো করে হেসে দিল। কাব্যকে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো সুব্রতা। কাব্য ওর মাকে বলল, আম্মু, ওকে এমন করে কান ধরিয়ে রেখেছো কেন? আশা বেগম ফুস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, আর বলিস না, ওকে পড়াচ্ছিলাম। সে যাই হোক, ফ্রেশ হয়ে নে। কিরণ আসছে, একসঙ্গে নাস্তা করবি যা। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে বলল, আজকের মতো ওকে ছেড়ে দাও আম্মু, বেচারাকে প্রথম দিন একটু মাফ দাও। আশা বেগম সুব্রতার দিকে তাকিয়ে বলল, যাও, আজকে তোমার ছুটি, কাল থেকে কলেজ যাবে, বুঝলে? বলে সুব্রতার উত্তরের অপেক্ষা না করে আশা বেগম চলে গেলেন। সুব্রতা ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে কোমরে হাত রেখে পড়ল। আপনি হাসলেন কেন? কাব্য কপাল কুঁচকে পড়ল। হাসি আসলে কি হাসা যাবে না? সুব্রতা দ্বিগুণ জোর দিয়ে পড়ল, আমার কান ধরে থাকতে থাকতে হাত পা সব ব্যথা করছে, আর আপনি হাসি আসলো বলেই হাসলেন? বদলোক। পড়া না পারলে তো এমন হবেই। সুব্রতা রেগে পড়ল। আপনার সঙ্গে আর কথাই নেই, যান। বলে গটগট পায়ে রুম ত্যাগ করলো সুব্রতা। কাব্য হেসে চলে গেল ফ্রেশ হতে। কিরণের রুমের সামনে আসতেই পা থেমে গেল সুব্রতার। মৃদু সুরে গান ভেসে আসছে। সুব্রতা চুপ করে শুনতে লাগলো। কিরণ খালি গলায় গান গাইছে। বৃষ্টিকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি, চোখের পানি মুছে দেব বলে আর ভাবিনি, এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি। সুব্রতা কপাল কুঁচকে ভাবলো, এ তো কোনো ঘাপলা আছেই আছে। ছেলেটার হাব ভাব ভালো লাগছে না, স্যাকা খাইছে নাকি। ভাবতে ভাবতে কাকুলির রুমে চলে গেল। কাকুলি পড়ছিল দেখে সুব্রতা কোনো কথা না বলে বসে পড়ল বেডে, গালে হাত রেখে। কাকুলি আর চোখে ওর দিকে তাকিয়ে পড়া শেষ করলো। পড়া শেষ করে সুব্রতার পাশে এসে পড়ল। কি হয়েছে, তুমি কি ভাবছো? সুব্রতা ভাবুক কণ্ঠে বলল, আপনার ছোট ভাই মনে হয় ছ্যাঁকা খাইছে। কাকুলি ভুরু কুচকে বলল, তুমি কিভাবে বুঝলে? ওনার রুমের সামনে থেকে ঘুরে এসো, বুঝতে পারবে। কাকুলি অবাক হয়ে ওর ছোট ভাইয়ের রুমের সামনে থেকে ঘুরে আবার চলে এলো। আবার সুব্রতার পাশে বসে বলল, ভাইয়া তো গান গাচ্ছে। সুব্রতা বেডে পা ভাঁজ করে বসে বিজ্ঞের মতো পড়ল। উনি ফিলিংস নিয়ে গান গাচ্ছেন, এর মানে বোঝো না? কাকুলি কিছু বলতে নেবে তার আগে সুব্রতা কারোর গাঁটটা খেয়ে আ করে উঠল। মাথায় হাত রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কে রে এত বড় সাহস আমার মাথায়? পিছনে ফিরে কাব্যকে দেখে চুপ করে গেল সুব্রতা। কাব্য বুকে হাত গুজে ভুরু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। কাব্য সন্দেহ নিয়ে বলল, তোমার এত বুদ্ধি কোথায় থেকে আসে? সুব্রতা আমতা আমতা করতে লাগলো। কিরণ দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে পড়ল। দা ভাই, তুমি এই পিচ্চিটাকে বিয়ে করলে শেষমেশ। ও তো বুঝতেও পারলো না আমার মতো মেন্টাল। আমি ফিলিংস নিয়ে গান গাইছি, তাই আমি ছ্যাগা খাইছি। কি যুক্তি দা ভাই? সুব্রতা দাঁত কিটমিট করলো। কাব্য ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, সবই আমার কপালের দোষ। কিরণ কাকুলির কাছে গিয়ে ওর চুল টেনে বলল। কি রে মশা, নতুন বান্ধবী পেয়ে আমাদের ভুলে গিয়েছিস? কাকুলি বিরক্তি দিতে চোখ মুখ কুচকে বলল, ভাইয়া, তুই সবসময় আমার চুলের সাথে লাগিস, ভালো লাগে না আমার। কিরণ মুখ বাঁকিয়ে বলল, কোথায় এতদিন পর বাসায় আসলাম, কিছু বানিয়ে খাওয়াবি, তা না করে কানের সামনে ফ্যান ফ্যান করছিস। আমার মতো ঠেকা তোর জন্য রান্না করি, আর তুই ভুল ধরিস। সুব্রতা চুপ করেছিল। কাব্য ওর পাশ থেকে পড়ল। কাব্য সুব্রতার পাশে দাঁড়িয়ে ওর কানের কাছে ঝুঁকে বলল, আর কত মুখ ফুলিয়ে রাখবে বলো তো? একদম পেতনির মতো লাগছে।
সুব্রতা কটমট দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে, কিছু না বলে চলে গেল রুম ছেড়ে। কাব্য হাসলো সুব্রতা যাওয়ার দিকে তাকিয়ে। রাতে খাওয়া শেষ করে কাব্য কিরণের রুমে গেল, কিছু কথা বলে নিজের রুমের দিকে রওনা হলো। রুমে এসে রুম অন্ধকার দেখে লাইট জ্বালালো। সুব্রতাকে রুমে না দেখে কপাল কুচকালো সে। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। কাব্য এগিয়ে গেল বারান্দার দিকে, যা ভেবেছিল তাই। বারান্দার গ্রিল ধরে সুব্রতা দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে। কাব্য ধীর পায়ে এগিয়ে গিয়ে সুব্রতার পাশে দাঁড়ালো। বৃষ্টির পানি সুব্রতার কোমল মুখে আশ্রে পড়ছে। কাব্য সেই দিকে পড়ল। এই জন্যই হয়তো সবাই বৃষ্টিকে এতটা পছন্দ করে। কি সুন্দরভাবে নিজের কষ্টটাকে বৃষ্টির মাধ্যমে বিলিয়ে দেওয়া হয়, কেউ বুঝতেও পারে না। সুব্রতা অবাক চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য সামনের দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি ক্লান্ত শহরে সকালে ব্যস্ত নিজের দুঃখ বিলাস করতে। বৃষ্টিটাকে উপভোগ করতে হয়। মানুষের জীবন যেমন ক্ষণস্থায়ী, তেমনি সুখ দুঃখ ক্ষণস্থায়ী। যতদিন এই রহস্যময় পৃথিবীতে নিজেকে ভালোবেসে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারলেই জীবন সুন্দর। থাক কিছু দুঃখ কষ্ট যত্নে গুছিয়ে। কাব্য সুব্রতার হাত ধরতেই কেঁপে উঠল সুব্রতা। কাব্য সেই দিকে পাত্তা না দিয়ে ওকে বারান্দায় থাকা দোলনায় নিয়ে গিয়ে বসালো। বারান্দায় থাকা বেলি ফুলের ছোট গাছটাতে একটা ফুল ধরেছে। বৃষ্টির সুগন্ধ আর বেলি ফুলের স্নিগ্ধ সুবাস মিলে এক মনোমুগ্ধকর সুগন্ধ এসে আশ্রয় পড়ছে কাব্যের নাকে। কাব্য প্রাণ ভরে সেই সুবাস নিয়ে পড়ল। তুমি কি মনে করেছো তুমি সারাদিন সবার সঙ্গে স্বাভাবিক ছিলে বলেই তুমি সবকিছু মানিয়ে নিয়েছো? আমি জানি তোমার সূক্ষ্ম হাসির মাঝে আপনজন হারানোর তীব্র কষ্ট কাজ করছে। তুমি আমাকে নিজের বন্ধু ভেবে সবকিছু ভাগ করে নিতেই পারো, জানো তো? তুমি যদি আমার কাছে কষ্ট ভাগ করে নাও তাহলে আমি হয়তো অতটা অনুভব করতে পারবো না, কিন্তু তুমি অনেকটা হালকা হবে, এটা আমি বলতে পারি। সুব্রতা নিজের অজান্তে কাব্যের কাঁধে মাথা রাখলো। কাব্য বুঝতে পারলো বাচ্চা মেয়েটার উপর দিয়ে কি চাপ যাচ্ছে। তার এই কাজটাও প্রয়োজন ছিল। সুব্রতা চোখ বন্ধ করে বলল, আমার জন্মের সময় আমার মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা তারপর আর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, শুধুমাত্র আমার অযত্ন হবে বলে। আমি ছোটবেলা থেকেই মায়ের আদর পাইনি, কিন্তু আমার বাবা আমাকে ভালোবাসায় কোনো কমতি কোনোদিন অনুভব করতেই দেয়নি। আজুনি নেই, আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কাব্য নিজের হাত সুব্রতার মাথায় রাখলো। সুব্রতা আবারও বলতে লাগলো, আপনার পরিবারের সবাই অনেক ভালো। আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে না হলেও এত তাড়াতাড়ি যে ওনারা আমাকে আপন করে নেবেন আমি ভাবতেও পারিনি। বিশেষ করে আপনার মা, ওনাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি কোনোদিন মায়ের মতো কাউকে পাইনি, কিন্তু আপনার মায়ের থেকে আমি মা মা গন্ধ পাই। কাব্য ধীর কণ্ঠে বলল, আমার মা এমনি ওনার রাগারাগির মাঝেই ভালোবাসা। অনেকটা সময় কেটে গেল ওদের নীরব নিরিবিলিতে। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে। মৃদু ঠান্ডা বাতাস বইছে। কাব্য নীরবতা ভেঙে বলল, চলো ঘুমাতে হবে, তোমাকে আবার কালকে কলেজে যেতে হবে। আর কিছু সময় থাকি। কাব্য মাথা ঝাঁকিয়ে পড়ল। না না, রাত 12:30 বাজে, এখন ঘুমাতে চলো, কাল আবার গল্প করা হবে। রুমে আসতেই সুব্রতা সোফায় ঘুমাতে যাবে, তার আগেই কাব্য বলল, আমার বিছানা কি এতই ছোট হয়ে গেছে যে তোর মতো বাচ্চার বিছানায় জায়গা হবে না? সুব্রতা কোমরে হাত রেখে পড়ল, প্রথম দিন কে যেন বলেছিল আমার বিছানায় তোমার জায়গা হবে না, তুমি সোফায় গিয়ে ঘুমাও, হ্যান ত্যান কত ধমকাধমকি। কাব্য মাথায় হাত রেখে পড়ল, আরে ওই দিন আমার মাথা গরম ছিল তাই ধমকাধমকি করে ফেলেছি, এটা ভুলে যাও। সুব্রতা চোখ ছোট ছোট করে পড়ল, ধরুন আপনি একজনকে খুন করেছেন, এখন আপনি কি তাকে ফিরিয়ে আনতে পারবেন? কাব্য ভুরু কুঁচকে পড়ল, এখানে খুনটুন কোথায় থেকে আসলো? সুব্রতা বিরক্তি নিয়ে পড়ল, আরে যা বলছি তার উত্তর দিন। কাব্য কিছু সময় ভাবলো, তারপর বলল, ফিরিয়ে আনতে পারবো, কারণ আমি হুদাই খুন করতে যাব কেন? সুব্রতা বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে বলল, আরে মিয়া, আপনি সোজা কথা সোজা উত্তর দিতে পারেন না। সে যাই হোক, আপনি সেই খুন করা মানুষকে ফিরিয়ে আনতে পারবেন না, তেমনি কথা একবার যা বলবেন তা ফিরিয়ে আনতে পারবেন না। সেহেতু আপনার তো উচিত কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলা। সে যাই হোক, রাগের সময় যদি নিজের কথাই কন্ট্রোল করতে না পারেন তাহলে আর কি করলেন জীবনে? কাব্য গম্ভীর কণ্ঠে বলল, একটু বেশি কথা হয়ে যাচ্ছে তোমার শুভ্রতা, আমার কাজের জন্য সরি, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো আর ঘাটিও না। সুব্রতা মুখ ভেঙচি কেটে পেটের এক সাইডে গুটিসুটি মেরে শুয়ে পড়ল।
কাব্য চুপচাপ অন্যদিকে পাশ হয়ে শুয়ে পড়ল। সকাল হতেই ঘুম ভেঙে গেল কাব্যের। চোখ পিট করে তাকাতেই হুট করে একটা হাতের বাড়ি খেতেই থতমত খেলো কাব্য। সুব্রতার হাত সরিয়ে কাব্য উঠে বসলো। সুব্রতার স্বর স্টাইল দেখে চোখ কপালে উঠে গেল কাব্যের। আর একটু হলে সে খাট থেকে পড়ে যেত। সুব্রতা সারা বিছানা নিয়ে শুয়ে আছে। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে চলে গেল ওয়াশরুমে। সুব্রতা পড়ে পড়ে ঘুমাচ্ছিল। দরজা ধাক্কানোর আওয়াজে ধরফড়িয়ে উঠল সে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই ললিতাকে দেখতে পেল। সুব্রতা বুকে ফু দিয়ে পড়ল। আরে ললিতা আন্টি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো মনে করেছি শাশুড়ি। ললিতা বলেন, ম্যাডাম, তোমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে যেতে বলেছে। তারপর আবার কলেজের জন্য রেডি হতে হবে তোমার। তুমি কি কলেজের কথা ভুলে গেছো? সুব্রতা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আসলেই দেরি হয়ে গেছে। কপাল চাপড়ে পড়ল। আন্টি, আমার তো মনেই ছিল না। তুমি যাও, আমি যাচ্ছি। ললিতা চলে গেলেন। সুব্রতা পিছনে ঘুরতে শুধু টাওয়েল পরা অবস্থায় কাব্যকে দেখে তার চোখ কপালে উঠে গেল। চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলল, সকাল সকাল আপনার আবার কি হলো? এমন অবতার হয়ে দাঁড়িয়ে আছেন যে? কাব্য ভুরু কুচকে বলল, মানে? আপনি সকাল সকাল খালি টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? কাব্য কাবার থেকে শার্ট প্যান্ট বের করতে করতে বলল। শাওয়ার নিলাম, অফিস যাব না, আর আমার রুমে আমি টাওয়েল পরে থাকলে কি সমস্যা? সুব্রতা হাঁ হয়ে পড়ল। আপনার মনে নাই রুমে শুধু আপনি একা নেই, একটা মেয়েও আছে? কাব্য স্বাভাবিকভাবেই পড়ল। তো তুমি এমন ভাব করছো যেন আমি টাওয়েলও পরিনি। সুব্রতার চোখ আরো বড় হয়ে গেল। কাব্য ওর দিকে তাকিয়ে পড়ল। এবার কিন্তু আর ললিতা আন্টি আসবে না, আম্মুই আসবে। সুব্রতার হুঁশ হতে সে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। সুব্রতার যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল কাব্য। কাব্য অফিসে যাবার জন্য রেডি হতে লাগলো। কিছুক্ষণ বাদে সুব্রতা ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও ভোর দৌড় দিল খাবার টেবিলের দিকে। সুব্রতা দৌড়ে রুম থেকে বের হচ্ছিল, তখনই কাকুলি ওকে ডেকে বলল, আরে ভাবি, আসতে যাও, দাঁড়াও, একসঙ্গে যাই। না না, দেরি হয়ে গেছে, শাশুড়ি খেপে যাবে আবার। কাকুলি কিছু বলতে নিবে তার আগে সুব্রতা সেখান থেকে ভোদর। সুব্রতা খাবার টেবিলে এসে দেখলো সেখানে অলরেডি আঞ্জুমান বেগম, আনিসুল চৌধুরী, আশা বেগম আর কিরণ বসে আছে। ওরা সবাই ওর দিকে তাকাতেই সুব্রতা দাঁত বের করে হাসলো। আশা বেগম সুব্রতার দিকে একবার তাকিয়ে খাওয়াতে মন দিল। কাকলিও বসে পড়ল। আনিসুল চৌধুরী বললেন, সুব্রতা মা, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না আব্বু, আমার কোনো সমস্যা হচ্ছে না। কাব্য এসে সুব্রতার পাশের চেয়ারে বসলো। আশা বেগম আনিসুল চৌধুরীকে বলল, কাব্য শিফট এখানে করে দিলে ভালো হয়। ঢাকার অফিসের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দাও, পরে না হয় কাব্য ওখানে যাবে। আনিসুল চৌধুরী খাওয়া শেষ করে মুখ মুছতে মুছতে বলল, আচ্ছা, আমি দেখছি। কাব্য আশা বেগম আগের দিন বলাতে ও আর কিছু বলল না। আর সে জানে ওর আম্মু যা বলে তা করে, তাই আর কিছু বলে লাভ নাই। আনিসুল চৌধুরী আর কাব্য অফিস চলে গেল। আঞ্জুমান বেগম রুমে চলে গেলেন। আশা বেগম সুব্রতা আর কাকুলিকে নিয়ে কলেজ চলে গেলেন। কিরণ চুপচাপ নিজের রুমে বসেছিল। তার ফোনটা বেজে উঠতেই কিরণ রিসিভ করে বলল, চিত্রলেখা, তুমি আজ 8 দিন পর আমাকে কল করলে। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? কি হয়েছে তোমার? অপর পাশ থেকে চিত্রলেখা বলল, আজ বিকেলে একটু দেখা করতে পারবে? কিরণ ভুরু কুচকে বলল, তুমি কান্না করছো কেন চিত্রলেখা? চিত্রলেখা খট করে কল কেটে দিল। কিরণের কপাল কুচকে এলো। সে ভাবতে লাগলো কি হয়েছে হঠাৎ চিত্রলেখার। চিত্রলেখা তো সহজে কান্না করে না, কি হলো তার? কিরণের ভাবনায় সেদ ঘটল আঞ্জুমান বেগমের ডাকে। কিরণ নিজেকে স্বাভাবিক রেখে হেসে বলল, দাদিমা, তুমি আসতে গেলে কেন? আমায় ডাকতে পারতে, আমি চলে যেতাম। আঞ্জুমা বেগম বেডে কিরণের পাশে এসে বসে বলল, কতদিন তোর সঙ্গে গল্প করি না বাছা, তাই চলে এলাম। দেখলাম তুইও এমনি বসে আছিস। কিরণ আঞ্জুমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আঞ্জুমা বেগম মুচকি হেসে কিরণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেয়েটাকে অনেক ভালোবাসিস তাই না? কিরণ চমকে গেল, ভুরু কুচকে বলল, কোন মেয়ে দাদিমা? আঞ্জুমা বেগম আবার মেয়েকে হাসি দিয়ে বললেন, তোকে সে ছোটবেলা থেকেই নিজের হাতে বড় করেছি। তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? তোর ভার্সিটির জুনিয়র যে মেয়েটা ছিল, নামটা কি যেন? কিরণ চুপ করে রয়েছে। আঞ্জুমা বেগম ভেবে বললেন,
ও হ্যাঁ, মনে পড়েছে, চিত্রলেখা। কিরণ ধপ করে উঠে বসলো। আঞ্জুমা বেগম একটু জোরেই হেসে দিল। কিরণের গাল ধরেই পড়ল। তোর দাদা ভাইয়ের তো হুট করে বিয়ে হয়ে গেল, তুই এবার একটা ব্যবস্থা কর, ধুমধাম করে বিয়ে দিই তোকে। কিরণ মুখটা ছোট করে পড়ল। কিন্তু দাদিমা, চিত্রলেখা কেন যে কান্না করছিল, বেশ কয়েকদিন ওর সাথে আমার কথা হয়নি, এখন আবার কান্না করছে। কি যে হলো, টেনশন হচ্ছে আমার। আঞ্জুমা বেগম কপালে ভাঁজ ফেলে বললেন। কল করে কি বললো? কিরণ চিন্তিত কণ্ঠেই পড়ল। বিকালে দেখা করতে বলেছি। আঞ্জুমা বেগম আবারও কিরণের মাথা নিজের কোলে নিয়ে বললেন। চিন্তা করিস না, যা হবে ভালোই হবে, আর বিকেলে তো যাচ্ছিসই। কিরণ চুপ করে রইল। বিকেলে কাকুলির রুমের জানালা দিয়ে শুভ্রতা ভুরু কুচকে তাকিয়ে আছে বাড়ির পিছনের দিকে। কাকুলি শুভ্রতা ঘাড়ে হাত রেখে পড়ল। তুমি কি পদ্মজা উপন্যাসের পাতাল ঘরের কথা ভাবছো? কিন্তু ভেবে লাভ নেই, কারণ ওখানে কোনো কিছুই নেই। শুভ্রতা কাকুলির দিকে চোখ ছোট ছোট করে বলল। তুমি কিভাবে বুঝলে আমি এমনটা ভাবছি? কাকুলি দাঁত বের করে হেসে বলল। আমি যখন পড়েছিলাম তখন প্রায় সব সময় আমারও এমন মনে হতো, আর আমি কালকে বিকেলে আমার বুকশেলফ থেকে বই নিতে দেখেছি। কাকুলির কথা শুনে শুভ্রতা হাসলো। কাকুলিও হেসে দিল। কাকুলি বলল। চলো একটু বাগান থেকে ঘুরে আসি, প্রাইভেট যেতে হবে আবার। শুভ্রতা চোখ বড় বড় করে বলল। এখন আবার প্রাইভেটেও যেতে হবে? কাকুলি নিজের ওড়নাটা ঠিক করতে করতে বলল। তো এখন যাই তাহলে। শুভ্রতা মুখ ফুলিয়ে কাকুলির সঙ্গে যেতে লাগলো। বসার ঘরে যেতে আশা বেগম বলে উঠলেন। আজ তোমাদের প্রাইভেটে যেতে হবে না, টিচার বন্ধ দিয়ে দিয়েছে। কেবলই কল করে জানিয়ে দিল আমাকে। শুভ্রতা খুশিতে আশা বেগমের কাছে গিয়ে ওনার গালে টুক করে একটা চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেল। কাকলিও পিছু পিছু চলে গেল। আশা বেগম শুভ্রতা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, পাগলে একটা। আঞ্জুমা বেগম পাশে বসেছিল। উনি সবটাই দেখছিলেন। উনি আশা বেগমকে বললেন, মেয়েটার এখনো বাচ্চামো যায়নি, ছোট থেকেই মায়ের আদর পায়নি, তুমি এমন করেই ওকে ভালোবেসো। আম্মা, আমি তো আপনার কাছ থেকে সবটাই শিখেছি। আপনি তো আমাকে সবসময় নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন। আপনার মতো হয়তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। আঞ্জুমা বেগম আশা বেগমের মাথায় হাত রেখে বলেন, তোমাদের ভালো হোক এই দোয়াই করি, তোমার সংসার যেন এমনি শান্তিতে পরিপূর্ণ থাকে। কাকুলি আর শুভ্রতা বাগানের ছাউনি দেওয়া জায়গায় বসে আছে আর চা খাচ্ছে। আজ আকাশটা বড্ড সুন্দর লাগছে শুভ্রতার। মেঘগুলো সুন্দর আকাশে ভেসে বেড়াচ্ছে। শুভ্রতা কি যেন ভেবে কাকুলিকে বলল। আম খাবে? কাকুলি ভুরু কুচকে বলল, এখন আম কোথায় পাবে? আব্বুকে বলে দিব নি রাতে আসার সময় নিয়ে আসবে। শুভ্রতা দাঁত কেলিয়ে বলল, আরে রাখো এসব, বাজার থেকে আনলে কি আর মজা হয়? কাকুলি চোখ ছোট ছোট করে তাকালো শুভ্রতার দিকে। শুভ্রতা আশেপাশে খুঁজে একটা পাথর নিয়ে আম গাছে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গেই দুটো আম গাছ থেকে পড়ল। শুভ্রতা মুচকি এসে আম দুটো তুলে আবারও ছাউনিতে চলে গেল। কাকুলির কাছে আমগুলো দিয়ে পড়ল। আমগুলো রাখো, আমি বাড়ির ভেতর থেকে লবণ মরিচ নিয়ে আসছি বলে দৌড় দিল শুভ্রতা। কাকুলি শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রতা যাওয়ার দিকে। শুভ্রতা বাড়িতে ঢুকে দেখলো আশা বেগম মন দিয়ে কি যেন করছে সোফায় বসে। শুভ্রতা মনে সাহস নিয়ে পরপর কয়েকটা নিঃশ্বাস ছেড়ে ধীর পায়ে যেতে লাগলো রান্নাঘরের দিকে। শুভ্রতা একটা ছোট বাটিতে মরিচ গুঁড়া আর লবণ নিয়ে নিজের ওড়না দিয়ে খুব সতর্কতার সাথে লুকিয়ে নিল। আবার চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল সে। ধীর পায়ে রান্নাঘর থেকে বসার রুমে আসতেই দেখলো আশা বেগম আগের অবস্থায় আছেন। শুভ্রতা ধীর পায়ে যেতে নিলেই হুট করেই পা থেমে যায় ওর আশা বেগমের গম্ভীর কণ্ঠে। আশা বেগম বলেন, খাচ্ছ খাও, কিন্তু বেশি খেও না, পরে সমস্যা হবে। শুভ্রতা ধীর কণ্ঠে বলল, আচ্ছা শাশুড়ি, বলে ভোর তোর দিল। বসার রুম পেরোতেই বুকে ফু দিল শুভ্রতা। নিজেকে স্বাভাবিক করে চলে গেল সে বাগানের দিকে। কিরণ বসে আছে ঝিলের ধারে চিত্রলেখার অপেক্ষায়। আজ সে তাড়াতাড়ি চলে এসেছে, এখনো আসছে না কেন চিত্রলেখা? ভাবতে ভাবতেই চিত্রলেখার রিনরিনিয়ে কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালো কিরণ। চিত্রলেখার ফোলা ফোলা চোখ দুটো দেখে আটকে উঠল কিরণ। মুহূর্তে যেন অস্থিরতা বেড়ে উঠল তার। চিত্রলেখা নিজের সাদা রঙের ওড়না কপালে থাকা ঘাম মুছে ঝিলের পাশে থমকে থাকা
কিরণের পাশে বসলো। কিরণ অস্থির চিত্রে বলে উঠল। কি হলো চিত্রলেখা, তোমাকে এত অস্বাভাবিক লাগছে কেন? চিত্রলেখা ঝিলের পরিষ্কার পানির দিকে তাকিয়ে পড়ল। তোমার কথা বলছিলাম আম্মুকে। কিরণ চিত্রলেখার দিকে তাকিয়ে পড়ল। উনি কি বললেন? চিত্রলেখা পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল। আমার আম্মু ছোটবেলা থেকে আমাকে আর আমার ভাইকে এক হাতে মানুষ করেছে। বাবা নামক স্বার্থপর মানুষটা আর আমার ভাই যখন খুব ছোট তখনই উনি আমাদের ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে ছেড়ে চলে যান আমাদের। আর আমার মা বাবা ভালোবেসে বিয়ে করায় আমাদের মায়ের দিকের পরিবার আমাদের খোঁজ অবধি নেয়নি। তখন থেকেই আমার মায়ের ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। কিরণ যেন আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। হুট করে সে চিত্রলেখার ডান হাতটা নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে নিজের কপালে ছোঁয়ালো। চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেল। চিত্রলেখার নিজেকে আজ খুব অসহায় লাগছে। এর আগে অনেক খারাপ পরিস্থিতি এসেছে, কোথাও এমন তো লাগেনি। আজ কেন কথাগুলো গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে তার। কিরণকে কিভাবে বলছে সে? কিরণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চিত্রলেখা কি বলবে তা কিছুটা আন্দাজ করতে পারছে সে, কিন্তু মনে প্রাণে সে চাইছে সেই আন্দাজ যেন ঠিক না হয়। সে তাহলে সহ্য করবে কিভাবে? শরীর থরথর করে কাঁপছে তার। চারপাশে পিনপতন নীরবতা। সেই নীরবতা কাটিয়ে চিত্রলেখা পড়ল। আম্মু মেনে নেবে না। হুট করে শক্ত করে ধরে থাকা চিত্রলেখার হাত ছেড়ে দিল। পাশে থাকা ঘাস খামচি ধরল সে। চিত্রলেখা চলো চলো দৃষ্টিতে তাকিয়ে রইল কিরণের দিকে। কিরণের দৃষ্টি আবদ্ধ ছিল স্বচ্ছ পানির দিকে। চিত্রলেখা হাত ঘড়িতে তাকিয়ে পড়ল। 6টা বাজে কিরণ, আর দেখা হবে না। কিরণ চিৎকার করে বলল। চুপ, আর একটাও কথা আমি শুনতে চাইছি না। চলে যাও এখান থেকে। চিত্রলেখার চোখের কোণে জমে থাকা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিরণের এই রূপ তার অচেনা। কিরণ কখনোই তার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি। ছেলেটা শান্তশিষ্ট। হুট করে রেগে যাওয়ায় চমকে উঠল চিত্রলেখা। চিত্রলেখা কিরণের হাত ধরতে নেবে তার আগেই হনহনিয়ে চলে গেল কিরণ। চিত্রলেখা কানা ভেজে চোখে তাকিয়ে রইল কিরণের যাওয়ার দিকে। কিরণ উন্মাদের মতো বাইক চালাচ্ছে, তাকে পাগল পাগল দেখাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে চিত্রলেখার কান্না ভেজা মুখ। সুব্রতা কাকুলির কাছ থেকে আম নিয়ে লবণ মরিচ দিয়ে খেতে লাগলো। কাকুলিও খাচ্ছে তার সঙ্গে। কাকুলির ফোন বেজে উঠতেই সুব্রতা কপাল কুঁচকে তাকালো সে। কাকুলি কল রিসিভ করতে অপর পাশ থেকে কাব্য বলে উঠল। তোরা কোথায়, প্রাইভেটে গেছিস নাকি? গেলে ওখানেই থাক, আমি অফিস থেকে বের হয়েছি, তোদের নিতে আসছি। কাকুলি বলল। দা ভাই, আজ তো প্রাইভেট ছিল না, আমরা বাসায় আছি। ও ফাঁকিবাজ তাহলে বেঁচে গেছে। সুব্রতা চিল্লিয়ে পড়ল। ওই মিয়ার মিয়াকে ফাঁকিবাজ? আপনি ফাঁকিবাজ? কাব্য তাড়াতাড়ি করে কল কেটে দিল। সে বুঝতে পারেনি যে সুব্রতা শুনতে পাবে তার কথা। হাসলো সে, আবার নিজেকে নিজে প্রশ্ন করলো সে হাসলো কেন। কিন্তু অনেক ভেবেও যখন কুল কিনারা পেল না, তখন আর সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি চালাতে লাগলো। সুব্রতা আর কাকুলি ছাউনিতে বসেছিল, তখন সামনে দিয়ে গটগট পায়ে কিরণ চলে গেল। কাকুলি কয়েকবার ডাকলো, কিন্তু উত্তর দিল না কিরণ। কাকুলি অবাক হলো কিরণের আচরণে। হঠাৎ করে কি হলো তার ভাইয়ের? সুব্রতার কথায় ভাবনার ছেদ ঘটল। সুব্রতা বলে উঠল। ওনাকে এমন দেখাচ্ছিল কেন? কাকুলি চিন্তিত কণ্ঠে বলল। তাই তো বুঝতে পারছি না। কিরণকে এমনভাবে বাসায় ঢুকতে দেখে আঞ্জুমা বেগমের মুখ চুপসে গেল। তবে কি মেয়েটা ধোকা দিল? এগুলো ভাবনাই তার মাথায় ঘুরঘুর করছে। আঞ্জুমা বেগমের ভাবনায় ছেদ ঘটল ধাম করে দরজা লাগানোর শব্দে। কি হবে এখন, তাই উনি ভাবতে লাগলেন। কাব্যের বাসে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। কাব্য বাড়িতে ঢুকে কারোর শব্দ না পেয়ে কপাল কুচকে এগিয়ে গেল কাকুলির রুমের দিকে। আশা বেগম কাঠের স্কেল হাতে চশমা এঁটে বসে আছেন কাকুলি আর সুব্রতার সামনে। কাকুলি পড়ছে, কিন্তু সুব্রতা শুধু ঠোঁট উল্টাচ্ছে। কাব্য কি যেন মনে করে ফোনটা বের করে ফটফট কয়েকটা ছবি তুলে নিল সুব্রতার। ফোনটা পকেটে রেখে গলা পরিষ্কার করেই পড়ল। আম্মু। আশা বেগম ঘুরে তাকালো কাব্যের দিকে। সুব্রতাও তাকালো। আশা বেগম গম্ভীর কণ্ঠে সুব্রতাকে বলল। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আজ পড়া শেষ না করা পর্যন্ত তোমার ওঠা নেই। সুব্রতা মুখ ভেঙচি কাটলো। আশা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল। যা রুমে গিয়ে ফ্রেশ হ। কাব্য সুব্রতাকে একটা চোখ টিপল। সুব্রতার কিছু বলতে নিবে
তার আগে কাব্য বাঁকা হেসে শেষ বাজাতে বাজাতে চলে গেল। আশা বেগম সুব্রতার দিকে তাকিয়ে বলেন, মনোযোগ দিয়ে পড়ো। সুব্রতা নাক মুখ কোচকে পড়তে লাগলো। কাব্য নিজের রুমে গিয়ে সুব্রতা আর কাকুলির জন্য আনা চকলেট বেডসাইড টেবিলে রাখলো। একটা টাওয়াল নিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতে বেডের উপর আঞ্জুমা বেগমকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বুড়জকল কুচকে বলল, দাদিমা, কিছু কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আঞ্জুমা বেগম কিছু বলার আগেই ললিতা এসে কাব্যকে নাস্তা দিয়ে গেল। আঞ্জুমা বেগম বলেন, তুই আগে খেয়ে নে। কাব্য খানিকটা চিন্তিত হয়ে পড়ল। সমস্যা নেই দাদিমা, তুমি বলো কি হয়েছে। আঞ্জুমা বেগম বলেন, খেয়ে নাও। কাব্য বাধ্য হয়ে তাড়াতাড়ি নাস্তাটা করে নিল। নাস্তা শেষ করে বেডে এসে আঞ্জুমা বেগমের পাশে বসে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে দাদিমা? আঞ্জুমা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিরণের সব ঘটনা বললেন, যা যা উনি জানতেন। কাব্য আঞ্জুমা বেগমের কথা শুনে চুপ হয়ে গেল। নীরবতা ভেঙে কাব্য আঞ্জুমা বেগমের হাত ধরে সান্ত্বনা দিয়ে নরম কণ্ঠে বলল, চিন্তা করো না দাদিমা, আমি দেখছি বিষয়টা। মেয়েটা বিকালে কি বলেছে তুমি জানো? নাও, ও তো এসে রুমের দরজা বন্ধ করেছে, আর তো খোলেইনি। মুখ দেখে তো মনে হলো না স্বাভাবিক কিছু হয়েছে। আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা না করে রুমে যাও। আঞ্জুমা বেগম কিছুটা নিশ্চিন্ত চিত্তে কাব্যের রুম ত্যাগ করল। কাব্য ভাবনে পড়ল। তখনই সুব্রতা অলস ভঙ্গিতে বই খাতা নিয়ে রুমে প্রবেশ করলো। কাব্যের ভাবনে ছেদ ঘটল সুব্রতার কণ্ঠে। সুব্রতা চকলেটের দিকে তাকিয়ে পড়ল। চকলেটগুলো কার? কাব্য সুব্রতার দিকে তাকিয়ে পড়ল। সুব্রতা কপাল কুঁচকে বলল, কাকলির জন্য অফিস থেকে আসার সময় সব সময় নিয়ে আসি, আর এখন তো আরো একটা বাচ্চা আছে আমাদের বাসায়, তাই আজ তার জন্য নিয়ে এসেছি। আর একটা ছোট বাচ্চা আবার কে? আপনার ছোট ভাই? কাব্য বেড থেকে উঠে এসে চকলেটগুলো নিয়ে সুব্রতার হাতে দিয়ে ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, পাগলি মেয়ে, এটা তোমার জন্য আর কাকলির জন্য। যাও, ওকে দিয়ে এসো। সুব্রতা মুখ ভেঙচি কেটে চলে গেল কাকুলির রুমে। বকবক করতে করতে কাব্য ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে, কিরণ বাদে। কাব্য কিছুটা চিন্তিত হয়ে পিছনে তাকাতেই কিরণকে দেখতে পেল। কিরণের মুখ অসম্ভব গম্ভীর হয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাব্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়া শুরু করলো। আঞ্জুমা বেগম কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। কিরণ চেয়ার টেনে বসতেই আশা বেগম ভুল কুচকে বলল, কি হয়েছে তোর? বিকেলে বাইরে থেকে আসার পর থেকে তোকে এমন দেখাচ্ছি কেন? কিরণ খাওয়ার দিকে চোখ রেখে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই একটু ঘুমিয়েছিলাম, হয়তো সেই জন্যই এমন দেখাচ্ছে। ঘুমালেই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আশা বেগমের মনটাও খুঁতখুত করতে লাগলো, কিন্তু তাও সে কথা বাড়ালো না। কিরণ চুপচাপ খাবার নাড়াচাড়া করে চলে গেল। আশা বেগমের সন্দেহ যেন আরো বেড়ে গেল। খাওয়া শেষ করে কাব্য কিরণের রুমে চলে গেল। কিরণ বসেছিল বেডের উপর। কাব্য কিরণের পাশে বসে পড়ল। মন খারাপ? কিরণ তাকালো কাব্যের দিকে। কাব্য হাসলো। কাব্য নরম কণ্ঠে বলল, কি হয়েছে বিকালে? কিরণ খানিকটা অবাক হলো। কাব্য আবারও হাসলো। কিরণের হাতে হাত রেখে বলল, আমি তোর বড় ভাই, আর চেহারার যে অবস্থা করে রেখেছিস, সব যে তখন খাবার টেবিলে মিথ্যা বলেছিস বোঝাই যাচ্ছে। অভিনয়টাও ঠিক মতো করতে পারিস না। হুট করে কিরণ কাব্যকে শক্ত করে আঁকড়ে ধরলো। ছেলেটা রীতিমতো ফোফাতে লাগলো। কাব্য কিরণের মাথায় হাত রেখে বলল, আমি চিত্রলেখার সঙ্গে তোকে বিয়ে দিয়েই ছাড়বো। আর আমার এত হ্যান্ডসাম ভাই, তাকে কেন কোনো মেয়ে রিজেক্ট করবে? নো, নেভার। আমি তা কিছুতেই হতে দিব না। কিরণ কাব্যকে ছেড়ে বেডে উঠে বসে বলল, ও আমাকে রিজেক্ট করেনি দা ভাই, ও আমাকে ভালোবাসে। কাব্য কপাল কুঁচকে বলল, তাহলে সমস্যা কি? কিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। কাব্য সব শুনে খানিকটা সময় চুপ থেকে বলল, ও এই ব্যাপার? তাতেই তুই দেবদাস হয়ে বসে আছিস? তারে বেড়া, এখন শুরু তোর শাশুড়িকে মানানো, তারপর বাসার সবাইকে। চিল ব্রো, এত সিরিয়াসলি নিস না, আমি দেখছি সব। কিরণ কাব্যের দিকে তাকিয়ে বলল, দা ভাই, তুই কি করবি? কাব্য বাঁকে হেসে বলল, আগে আগে দেখো হোতা হে ক্যা। এখন ঘুমা, কাল সকাল থেকে কাজ আছে অনেক। কিরণ গোল গোল চোখে তাকিয়ে বলল। কি কাজ? কাব্য কিরণের পিঠ চাপিয়ে পড়ল। আরে এত টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, সব দেখে নিব। এখন ঘুমাতো, আমিও গিয়ে ঘুমাই।
বলে কাব্য কিরণের রুম ত্যাগ করলো। কিরণ শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল কাব্যের চলে যাওয়ার দিকে। কাব্য কি করবে এটা ভাবতে ভাবতেই কখন যে চোখটা লেগে এসেছে তা বুঝতে পারেনি সে। কাব্য কিরণের রুম থেকে বের হতেই আশা বেগমের মুখোমুখি হয়। খানিকটা থতমত খেয়ে যায় কাব্য। আশা বেগম কাব্যকে বললেন, তুই কিভাবে সমস্যার সমাধান করবি? আর তোর আপু এগুলো জানে? আম্মু, তুমি একটু বাবাকে ম্যানেজ দিবে? আশা বেগম কপাল কুঁচকে বলেন, চিনি না জানি না, এমন করে কেমনে কি? কাব্য আশা বেগমের হাত ধরে বলল, আমি খোঁজ খবর নিচ্ছি। মেয়েটা যদি ভালো হয় তাহলে তো তোমার সমস্যা নেই, তাই না? আশা বেগম ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন। দেখ কি করিস। বলে উনি ওনার রুমে চলে গেলেন। কাব্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রুমে গিয়ে দেখলো সুব্রতা বেডের উপর গালে হাত দিয়ে বসে থেকে কি যেন ভাবছে। সুব্রতার ভাবনায় ছেদ ঘটিয়ে কাব্য বলে উঠল। কি এত ভাবছো? সুব্রতা ভাবুক দৃষ্টিতে কাব্যের দিকে তাকিয়ে বলল, কথা হচ্ছে কি, আমি কলেজে গিয়ে কি করব? কাব্য ভুর কুচ গেল। সুব্রতা আবারও বলল, পোলাপাইন সামলানোর জন্য তো এসএসসি পাশ করছি, আর পড়াশোনা করে কি করব বলেন তো? কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট বন্ধ করে বলল, এগুলো এখন ভেবে লাভ নেই। তুমি আম্মুর পাল্লায় পড়েছো। তা আজ কি পড়া পারোনি নাকি? সুব্রতা ঠোঁট উল্টিয়ে বলল, জানেন না, পড়া না পারলে শাশুড়ি কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। কি এক মহাবিপদ বলেন তো? কাব্য চোখ থেকে চিকন ফ্রেমে চশমাটা বেড সাইড টেবিলে রেখে বলল, এখন ঘুমাও। তাছাড়া আবার সকালে উঠতে না পারলে আম্মু খেপে যাবে। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বসে বলল, কাল তো শুক্রবার, কালকেও ছুটি নাই। কাব্য বালিশে মাথা রেখে বলল, কাল আম্মু সকালে ব্যাচ পড়ায়, তো সাথে তোমাদেরও বসাবে। সুব্রতা কপাল চাপড়াতে লাগলো। কাব্য হাসলো আর বলল, এখন ঘুমাও, রাত হচ্ছে অনেক, পরে ঘুম না হলে খারাপ লাগবে। সুব্রতা ধপ করে অপর পাশে শুয়ে পড়ল। কাকুলি দরজায় টোকা দিতেই ধরফড়িয়ে উঠল সুব্রতা। কাকুলি সুব্রতাকে আসতে বলে চলে গেল। পাশে তাকিয়ে দেখলো কাব্য খালি গায়ে শুয়ে আছে। দেখে চোখ কপালে উঠল সুব্রতার। এই ছেলে তো রাতে টি শার্ট পরে শুয়েছিল। সুব্রতার মাথায় হুট করে শয়তান নাড়া দিল। সে একটা শয়তানি হাসি দিয়ে পাশের গ্লাসটা তুলে নিয়ে পানি ছিটাতে লাগলো কাব্যের গায়ে। কাব্য হুড়মুড়িয়ে উঠল। কি হয়েছে ব্যাপারটা বুঝতে বেগ পেতে হলো তার। বুঝতে পেরে সুব্রতার দিকে তাকাতেই সুব্রতা ভোট দিল ওয়াশরুমের দিকে। কাব্য সুব্রতা বলে চিলিয়ে উঠল। সুব্রতা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দরজার সঙ্গে পিঠ লাগিয়ে হাসতে লাগলো। খানিকক্ষণ পর সুব্রতা ফ্রেশ হয়ে দরজা খুলে টুকি দিল। না, কাব্য নেই, বাইরে গেছে হয়তো। সুব্রতা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বের হতে নিবে তখনই এক গ্লাস পানি আসতে পড়ল সুব্রতার মুখে। সুব্রতা একদম হতভম্ব হয়ে গেল। কাব্য বাঁকে হেসে পড়ল, আমার সঙ্গে পাঙ্গা লাগতে এসেছো, আমি কি তোমায় ছেড়ে দিব? হুট করে সুব্রতা ঠোঁট উল্টিয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। কাব্য থতমত খেয়ে পড়ল। কি হয়েছে, কান্না করছো কেন? সুব্রতা নাক টেনে বলল, এখন আপনার জন্য আমাকে আবার শাশুড়ির থেকে বকা খেতে হবে। কাব্য অবাক হয়ে পড়ল। আম্মু আবার বকবে কেন? সুব্রতা এবার খেপে গিয়ে পড়ল, বোঝেন না মিয়া, এখন পানি দিয়ে ভিজে যাওয়ার পর চেঞ্জ করতে হবে না। কি করলেন আপনি এটা? কাব্য বাঁকে এসে সুব্রতার নাক টেনে পড়ল। তা এই কথা কি আমার গায়ে পানি দেওয়ার সময় মনে ছিল না? সুব্রতা মুখ ভেঙচি কাটলো। সুব্রতা গিয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো। সুব্রতা হাই তুলছে আর বই নিয়ে বসে আছে। আশা বেগম তাকাচ্ছে ওর দিকে। সেদিকে সুব্রতার কোনো হুঁশ নেই। কাকুলির বিষয়টি খেয়াল করে সুব্রতাকে টোকালেও তার কোনো হুঁশ নেই। আশা বেগম কিছুক্ষণ পর ধমকে উঠলেন। সুব্রতা চমকে দাঁড়িয়ে পড়ল। সুব্রতা মাথা নিচু করে বসে পড়ল আবার। তার যে ম্যাথ ভালো লাগে না, এটা কেন কেউ বোঝে না। কিরণ বসে আছে চিত্রলেখার মা সাফিনা বেগমের সামনে। কাব্যের কথা সে এখানে এসেছে ওনাকে মানাতে। উনি যদি এরপরও রাজি না হয় তাহলে অন্য প্ল্যান করবে কাব্য। কিরণের বুক ধুকপুক ধুকপুক করছে, হাত দুটো কসলাচ্ছে সে। সাফিনা বেগম গম্ভীর কণ্ঠে বলেন, তুমি কিরণ চৌধুরী? কিরণ কানিকটা কাপা কণ্ঠে বলল, আন্টি, আমি কিরণ। সাফিনা বেগম চশমাটি ঠিক করে বলল, ভালোবাসো চিত্রলেখাকে? কিরণ যেন ক্রমেই অস্থির হয়ে উঠেছে। এতটা অস্থির কোনোদিন লাগেনি তার। সাফিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে কিরণের দিকে তাকিয়ে বলল, ভালো প্রেমিক কখনোই ভালো স্বামী হতে পারে না।
কিরণ পরপর কয়েকটি নিঃশ্বাস ছেড়ে পড়ল। আমি বলবো না যে চিত্রলেখাকে ছাড়া আমি বাঁচব না, কারণ এটা কখনোই সত্যি না। তবে ওকে ছাড়া আমার আত্মা মরে যাবে। ও আমার হৃদয় কম্পন, যাকে ছাড়া আমি একটু সময়ও চলবো না। সাফিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন। আবেগ দিয়ে জীবন চলে না কিরণ। কিরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আন্টি, আমি জানি আপনি যদি মনে করেন আমার বাবা অনেক বড় বিজনেসম্যান আছে বলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি আর আমার বাবার পয়সায় বসে খাবো না। এই বছর আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, আমি চাকরি করে নিজের টাকা দিয়ে চিত্রলেখার দায়িত্ব নেব। সাফিনা বেগম তাচ্ছিলের হাসি দিয়ে বললেন। যত সহজে কথাগুলো বলছো করা কি এতই সহজ? কিরণ সামনে থাকা পানির গ্লাস থেকে পানি খেয়ে পড়ল। আমি জানি বাস্তবতা এতটাই সহজ না, কিন্তু চিত্রলেখার জন্য আমাকে করতেই হবে। তোমার থেকে আমি ভালো ছেলে পাবো চিত্রলেখার জন্য, সেখানে আমি কোন দিক দিয়ে তোমাকে বেছে নিব? কিরণের কথাগুলো আটকে আসছে। নিজেকে যত সম্ভব স্বাভাবিক রেখে কিরণ বলল। ভালো ছেলে হয় চিত্রলেখার জন্য আপনি অনেক পাবেন, কিন্তু আমার মতো ভালো ওকে কেউ রাখতে পারবে না। আর কথা হচ্ছে, আমি যদি এতটাই খারাপ হতাম তাহলে আপনার পারমিশন নিতে আসতাম না। চিত্রলেখাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, আপনি কিছুই করতে পারতেন না। কিন্তু আমি তা করব না, কারণ আপনি আপনার মেয়েকে খুব কষ্ট করে অনেক বড় করে তুলেছেন। আপনার অনুমতি ছাড়া আমরা ভালো থাকবো না। সাফিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। তোমার পরিবারের সবাই জানে চিত্রলেখার কথা? কিরণ হাতের রুমাল দিয়ে কপালে জমে থাকা সূক্ষ্ম ঘামের বিন্দুগুলো আলতো হাতে মুছতে মুছতে বলল। এখনও সবাই জানে না, তবে আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করে। ওনারা জানে আমি ভুল কাউকে ভালোবাসবো না। সাফিনা বেগম সোফা থেকে উঠতে উঠতে বলেন। তোমার বাবার নাম্বার দিও, ওনার সঙ্গে আমার কথা আছে। কিরণ ভুরু কুচকে বলল। বাবার সঙ্গে কি কথা বলবেন? আপনি কি রাজি চিত্রলেখাকে আমার হাতে তুলে দিতে? সাফিনা বেগম পিছনে ঘুরে কিরণের দিকে তাকিয়ে বললেন। আমি তো একবারও রাজি হওয়ার কথা বলিনি, যা বলছি তাই করো। কিরণের মুখ চুপসে গেল। আনিসুল চৌধুরীর নাম্বার দিয়ে টলমলে চোখে বেরিয়ে এলো চিত্রলেখার বাসা থেকে কিরণ। বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছিল কাব্য, ফোনে গেমস খেলছিল আর কিরণের অপেক্ষায় বসেছিল। কিরণ গেটের বাইরে আসতেই একটা মেয়ে আশ্রে পড়ল কিরণের বুকে। কাব্য চোখ ছোট ছোট করে তাকালো সেই দিকে। গাড়িতে বসে মেয়েটাকে দেখতে পেল না সে, তবে তার বুঝতে বাকি রইল না এটাই চিত্রলেখা। চিত্রলেখা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল কিরণকে, যেন ছেড়ে দিলেই কিরণ হারিয়ে যাবে চিরজীবনের জন্য। পালে সে কিরণের বুকের ভিতর ঢুকে যেত। কিরণ বস্তু নেয় দাঁড়িয়ে আছে। চিত্রলেখা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল। তুমি এমন করছো কেন কিরণ? কাল রাতে আমি তোমাকে কতবার কল করেছি, তুমি জানো? আমার সব কথা না শুনেই তুমি বিকেলে চলে গেলে। তুমি কি একবারও আমার কথা ভাবলে না আমার কি অবস্থা হয়েছিল? কিরণ চুপচাপ আগের মতো দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর কাব্যের গলা শুনে চিত্রলেখা কিরণকে ছেড়ে ওর পাশে দাঁড়ালো। কিরণ অসহায় দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কিরণ কিছু বলতে নেবে তার আগে কাব্য ওকে থামিয়ে দিয়ে বলল। এখন চলো এখান থেকে, কফি খেতে খেতে কথা হবে, চলো। কিরণ তাকালো চিত্রলেখার দিকে, চোখ মুখ মেয়েটার লাল হয়ে ফুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। কাব্য বলল। আরে চলো, দুইজনকেই তো যেতে বলছি। কাব্য ওদের নিয়ে গাড়িতে তুলে গাড়ি চালাতে লাগলো। উপর থেকে সবকিছু তীক্ষ্ণ চোখে দেখলেন সাফিনা বেগম। চিত্রলেখা তার কথা শুনল না। সে তো চিত্রলেখাকে না করেছিল কিরণের সঙ্গে না মিশতে। তারপর চিত্রলেখা সাফিনা বেগম চলে গেলেন বারান্দা ছেড়ে। শুভ্রতা রুম গোছাচ্ছিল, কাপড়ের কাপড়গুলো গোছাচ্ছিল সে। কাব্যের কাপড়ের ভাঁজ থেকে হুট করে একটা ছবি মেঝেতে পড়ে যায়। শুভ্রতা ভুরু কুচকে ছবিটা তুলতেই দেখতে পেল একটা মেয়ের ছবি। ফর্সা মেয়েটির চোখগুলো টানা টানা, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, গালে টোলও দেখা যাচ্ছে। এক কথায় অসম্ভব সুন্দরী মেয়ের ছবি এটা। হুট করেই মন খারাপ হয়ে গেল শুভ্রতার। মেয়েটাকে এটাই ঘুরপাক খেতে থাকলো শুভ্রতার মনে। সে কিছুতেই মেনে নিতে পারছে না এটা। ছবিটা আবারও আগের জায়গায় রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছবিতে থাকা মেয়েটার মতো ফর্সা গায়ের রং নেই তার, না আছে গালে টোল, না আছে ঠোঁটের নিচে তিল, তবে উজ্জ্বল শ্যামবর্ণের মায়াবতী সে। তার চোখের মায়ে আবদ্ধ হলে সেই মায়ের ত্যাগ করা খুবই কঠিন। তবুও মন খারাপ হলো তার। মুখ ফুলে রুম ত্যাগ করলো সে।
সে ছাদের দিকে যাওয়ার জন্য রওনা হলো। ধীপায় ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো সে। কালো রেশমি চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উঠতে লাগলো। বিকেলের বিষণ্ণতা যেন সুব্রতার মন খারাপ আরো এক ধাপ বাড়িয়ে দিল। কিছুদিনের মধ্যেই বড় আপন আপন লেগেছে তার কাব্যকে। কাব্যের কাছে অন্য মেয়ের ছবি যত্নে তোলা ভাবতেই খারাপ লাগছে তার। মেয়েটাকে আজ বড় একা লাগছে তার। মন খারাপগুলো যেন একসঙ্গে গলা পাকিয়ে যুদ্ধ করছে। কাঁধে কারোর আলতো হাতের স্পর্শে আটকে ওঠে সুব্রতা। নিজেকে স্বাভাবিক করে পাশে তাকাতে দেখলো আঞ্জুমা বেগম দাঁড়িয়ে আছেন। সুব্রতা নিজের ঠোঁটে হাসি এনে বলল, দাদিমা, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে ডাকতে, আমি চলে যেতাম। আঞ্জুমা বেগম মুচকি হেসে বলেন, মন খারাপ? হুট করে সুব্রতার মুখ চুপসে গেল। আঞ্জুমা বেগম আবার মুচকি হাসেন। আঞ্জুমা বেগম বলেন, বুঝি রে বুঝি, কাব্যর সঙ্গে কিছু হয়েছে তাই না? সুব্রতা তাকালো আঞ্জুমা বেগমের দিকে। আঞ্জুমা বেগম আবারও বলেন, ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। তোদের একসঙ্গে করেছেন আল্লাহ, উনি সব ঠিক করে দেবেন বুঝলি। কাব্য, কিরণ আর চিত্রলেখা বসে আছে একটা রেস্টুরেন্টে। কিরণ আর সাফিনা বেগমের কথাগুলো শুনে কিছুটা ভাবনায় পড়লো কাব্য। কাব্য ভাবুক কণ্ঠে বলল, ওনার মুখের ভাব দেখে কি বুঝলি? কিরণ বলল, ওনার মনের ভাব ওপর থেকে বোঝা সম্ভব না। কাব্য ভেবে বলল, টেনশন নিস না, কাল রাতে আম্মুর সঙ্গে কথা হয়েছে। আম্মু বাবাকে সব বোঝাবে। আর দেখি উনি বাবাকে কি বলেন। আমাকে চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে চলবে না একদম। কাব্য চিত্রলেখাকে উদ্দেশ্য করে বলল, তোমার মা কি জিনিস বলো তো? আমার ভাইটারে ঘোরাচ্ছে খালি। চিত্রলেখা মাথা নিচু করে মিনমিনিয়ে কণ্ঠে বলল, আসলে উনি নিজেও তো খুব বাজেভাবে ঠকেছে, তো তাই আমাকে নিয়ে ভয় পাই। বাবা নামক মানুষটা তো কিরণও যদি আমাকে অর্ধেক রাস্তা ছেড়ে চলে যায় এই ভয় করেন। কাব্য চশমাটা খুলে টেবিলে রেখে মুখে 2 হাত রেখে কিছু সময় বসে রইল। আবারও চশমা তুলে চোখে দিয়ে বলল, আচ্ছা দেখা যাক কি হয়। উনি তো বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন, আমি দেখছি বাবাকে বলে। আর তোমরা থাকো, আমি যাই। কিরণ এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার সে মাথা তুলে বলল। কিন্তু দা ভাই। কিরণের কথা থামিয়ে দিয়ে কাব্য বলল, এখন কোনো কিন্তু না, দুইজন একটু কথাবার্তা বলো, আমি যাই। বলে কাব্য চলে গেল সেখান থেকে। কাব্য চলে যেতে চিত্রলেখা কিরণের হাতে হাত রাখলো। কিরণ তাকলো চিত্রলেখার চোখের দিকে। চিত্রলেখা নরম কণ্ঠে বলল, ছেড়ে যেও না তো আমায়। আমার পাশে থেকে গিয়ে প্রমাণ করে দিতে পারবে না যে সবাই এক না? কিরণ অপর হাত দিয়ে চিত্রলেখার হাত শক্ত করে ধরে বলল, মৃত্যু ছাড়া তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমি তোমার পাগল প্রেমিক চিত্রলেখা, যার একটু সুখ চাই তোমার মাঝে, তোমার সঙ্গে থাকতে চাই সব সময়। চিত্রলেখা কিরণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সুব্রতা আঞ্জুমা বেগমের সঙ্গে অনেকটা সময় গল্প করলো। মনটা একটু ভালো হলো ওর। কাকুলি ছাদে এসে অনেক আগে ওদের আড্ডায় যোগ দিয়েছিল। সন্ধ্যা লেগে আসতেই ওরা 3 জন মিলে ছাদ থেকে নেমে গেল। সুব্রতা মাগরিবের নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ব্যস্ততম রাস্তাটা বিরক্ত লাগছে সুব্রতার। সুব্রতা দোলনায় বসে চোখ বুজে রইল। হুট করে কাঁধে কারোর হাত পড়তে চোখ খুলো সুব্রতা। সামনে কাব্যকে দেখে চুপ করে রইল সুব্রতা। কাব্য কপাল কুঁচকে বলল, কি হলো তোমার আবার? সুব্রতা ধীর কণ্ঠে বলল, কিছু না। কি হবে আমার আবার? কাব্য ধপ করে দোলনায় সুব্রতার পাশ ঘেঁষে বসে পড়ল। সুব্রতা খানিকটা দূরে সরে বসল। কাব্য সেই দিকে পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, জানো তো তুমি ঠিকই ধরেছিলে, কিরণ ছ্যাঁকা খাওয়া ফিলিংস নিয়ে গান গাচ্ছিল। সুব্রতা কিছু বলল না, চুপ করে রইল। কাব্য আবারও বলল, তবে ঠিক তা নয়, আমি তো ওদের মিলিয়েই ছাড়বো। সুব্রতা এখনো চুপ করে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। কাব্য এবার বুড়ো কুচকে তাকালো সুব্রতার দিকে। কাব্য সুব্রতার 2 কাঁধে হাত রেখে কাব্যের মুখোমুখি করে বসালো। 2 হাতে সুব্রতার মুখটা আবদ্ধ করে বলল, কি হয়েছে বলো? মনে মনে মন গলা খেয়ে থাকলে আমি কি করে বুঝবো বলো তো? সুব্রতা এখনো চুপ করে আছে। এতে কাব্যের কপাল আরো কুচকে এলো। কেমন হয়েছে যে সুব্রতা এমন করছে? কাব্য আবারও বলে উঠল, শরীর খারাপ লাগছে। তাও কোনো প্রত্যুত্তর নেই সুব্রতার। কাব্য বলল, তোমার বাবার কথা মনে পড়ছে। সুব্রতা এখনো চুপ করে আছে। কাব্য এবার উঠে যেতে যেতে বলল, আচ্ছা, আমি কাকলিকে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে কথা বলো, ভালো লাগবে।
আপনি বাধ্য হয়ে আমার সঙ্গে আছেন তাই না? কাব্য বারান্দা ছেড়ে চলে যেতে নিলেই সুব্রতা থমথমে কণ্ঠে বলল। এখন কেন মনে হলো তোমার? কাব্যের কপাল কুঁচকেল, প্রশ্নবিদ্ধ কণ্ঠে সুব্রতাকে বলল। সুব্রতা উঠে চলে যেতে নিলেই কাব্য ওর হাত টেনে একদম ওর কাছে নিয়ে আসলো। সুব্রতা কাব্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ো না আমাকে, আমি কাকুলির কাছে যাব। কাব্য আরো শক্ত করে সুব্রতাকে আঁকড়ে ধরে বলল। এত কাকলি কাকলি করো কেন বলো তো? এমন মনে হয় যে ও তোমার জামাই আর আমি তোমার ভাসুর লাগি। সুব্রতা এবার কান্না করে দিয়ে বলল, ছাড়ুন, আমার লাগছে। ওই মেয়ের হাত ধরুন গিয়ে। কাব্য অবাক হয়ে বলল, কান্না করছো কেন? ওই মেয়ে আবার কোন মেয়ে? সুব্রতার কান্নার বেগ যেন বেড়ে গেল। হুট করে সে কাব্যকে জড়িয়ে ধরল। কাব্য যেন পাথরের ন্যায় হয়ে গেল। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারল না। সুব্রতা ফোপাতে ফোপাতে বলল, আপনি ওই মেয়েটাকে খুব ভালোবাসেন তাই না? কাব্য সুব্রতার দুই কাঁধে হাত রেখে সুব্রতার মুখটা নিজের মুখোমুখি করে বলল, কোন মেয়ে কিসের মেয়ে সুব্রতা, ক্লিয়ার করে বলো। সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছি না। সুব্রতা বারান্দা থেকে নিচের রুমে চলে এলো। কাব্য ওর পিছু পিছু চলে আসলো রুমে। সুব্রতা কাবার থেকে ছবিটা বের করে কাব্যের হাতে দিল। কাব্য থমকে গেল ছবিটা দেখে। ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলল, সব তো শেষ করে দিয়েছিলাম, এটা আবার রয়ে গেল কিভাবে? বলে ছবিটা ছিঁড়ে কুটি কুটি করে জানালা দিয়ে ফেলে দিল। ধপ করে বেডে বসে পড়লো কাব্য। সুব্রতাও ওর পাশে বসলো। সুব্রতা বলল, ছবিটা ছিঁড়ে ফেললেন কেন? কাব্য হাসলো। সুব্রতার দিকে তাকিয়ে বলল, আমি কাপুরুষ না যে বিয়ের পর পরকিয়া করব, এটা মনে রাখো। বলেই কাব্য রুম ছেড়ে চলে গেল। সুব্রতা কাব্যের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুব্রতার মনে কত শত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কাকুলি বসে পড়ছিল, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছে না সে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বই বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। আশা বেগম রুমে এসে কাকুলিকে চোখ বন্ধ করে থাকতে দেখে বলেন, এখন যেহেতু পড়তে ভালো লাগছে না, তাহলে পড়তে হবে না, রেখে দিয়ে যা, অন্য কিছু কর। কাকুলি মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুম থেকে বেরিয়ে কাব্যের রুমের দিকে যেতে নিলেই দেখলো কাব্য রুম থেকে বের হচ্ছে। কাকুলি বলল, দা ভাই, তুই কখন আসলি? আর ভাইয়া কোথায়? দুইজন না একসঙ্গে গেলি? কাব্য গম্ভীর কণ্ঠে বলল, একটু আগে এসেছি, কিরণের কাজ আছে তাই আসেনি। কাকুলি ও আচ্ছা বলে চলে যেতে নিলে কাব্য বলল, সুব্রতার মাথায় ভূত চাপছে, ওরে বেশি ঘাটাস না। কাকুলি ভুরু কুচকে বলল। ওর আবার কি হলো? কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তেমন কিছু না, যা গিয়ে কথা বল। কাকুলি চোখ ছোট ছোট করে বলল, তুই আবার কোথায় যাচ্ছিস? কোথাও না, একটু ছাদে যাচ্ছি। কাকুলি ও বলে সুব্রতার কাছে গেল। সুব্রতা বেডে বসে গালে হাত দিয়ে বসেছিল। কাকুলি হাউ করে উঠতেই চমকে ওঠে সুব্রতা। সুব্রতা বুকে ফু দিয়ে রাগী চোখে কাকুলির দিকে তাকাতেই কাকুলি হেসে দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিরণ আর চিত্রলেখায় গিয়ে বসলো সেই ঝিলের ধারে। ঝিলের স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে হাতে হাত রেখে বসে রইল দুইজন। খানিকক্ষণ অতিবাহিত হওয়ার পর কিরণ বলল, চলো এবার তোমাকে রেখে আসি। চিত্রলেখা কিরণের দিকে তাকিয়ে বলল, সময়টা যদি এখানেই থমকে যেত, সারা জীবন যদি পারতাম তোমার হাতে হাত রেখে অতিবাহিত করতে, তাহলে হয়তো আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না। কিরণ শক্ত করে চিত্রলেখাকে জড়িয়ে ধরল আর বলল, এখন যেতে হবে, না হয় তোমার হিটলার মা আবার খেপে যাবে। চিত্রলেখা রাগী চোখ নিয়ে কিরণের দিকে তাকালো। কিরণ বলল, আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার, আমি আর কিছু বলবো না ওনাকে নিয়ে, হয়েছে, এবার চলো। চিত্রলেখা হেসে দিয়ে বলল, বাইক তো নিয়ে এসেছো। কিরণ ভাবলেশীন ভাবে বলল। তো চিত্রলেখা চোখ ছোট ছোট করে বলল, এখন যাবে কিসে করে? কিরণ শয়তানি হেসে বলল, প্লেনে যাব। চিত্রলেখা কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলল, আমি ভালোভাবেই জিজ্ঞাসা করলাম, আর তুই মজা করো আমার সাথে? কিরণ একটা রিক্সা ডেকে বলল, আজ নয় একসঙ্গে রিস্কায় উঠে কিছু সময় কাটাই। চিত্রলেখা রিক্সায় উঠে বসলো। কিরণও উঠে পড়লো। রিক্সায় হুড খোলায় রাখলো কিরণ। মৃদু বাতাসে চিত্রলেখার অবাধ্য চুলগুলো উঠছে। সাদা রঙের জামাটা চিত্রলেখাকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। কিরণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রলেখার মেকআপ ছাড়া স্নিগ্ধ চেহারার দিকে। কেটে গেছে 10টা দিন। আজ কিরণ আর চিত্রলেখার গায়ে হলুদ। আনিসুল চৌধুরী চিত্রলেখার মায়ের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে নিয়েছেন।
কাব্য আর শুভ্রতা মার্কেটে এসেছে কিছু কেনাকাটা করতে। কেনাকাটার মাঝে কাব্য কিছুটা দূরে গিয়ে একটা লোককে জড়িয়ে ধরল। শুভ্রতা ভুরু কুচকে সেই দিকে তাকালো। দুজন যখন তার দিকে ফিরে একসঙ্গে আসতে লাগলো তখনই শুভ্রতা চমকে উঠল। তীব্র এখানে কি করছে, তাও আবার কাব্যের সঙ্গে? শুভ্রতা অবাকের চরম পর্যায়ে গিয়ে অবাক হয়ে আছে। তীব্রের চোখ শুভ্রতার দিকে পড়তে সে থমকে গেল। এতদিন তো কম খুঁজেনি শুভ্রতাকে। কাব্য পরিচয় করিয়ে দিতেই তীব্র থমকে গেল। হুট করে শুভ্রতা চটে গেল। তীব্রের কলা ধরে বলতে লাগলো, তুই আমার বাবাকে কেন খুন করলি? একবারও বিবেককে কাজ করলো না তোর? তুই কি আমাকে বাঁচতে দিবি না? কাব্য এবার অবাক হয়ে শুভ্রতাকে চাইতে ব্যস্ত হয়ে পড়ল। কাব্য, শুভ্রতা আর তীব্র বসে আছে একটা রেস্টুরেন্টে। তীব্র মাথা নিচু করে আছে। কাব্য চোখ ছোট ছোট করে বলল। তুই কি? তীব্র কাব্যকে থামিয়ে বলল, আমি কিছু করিনি। আসলেই তোর কপাল ভালো আর আমার কপাল খারাপ। তুই শুভ্রতাকে নিজের করে পেয়েছিস। সে যাই হোক, শুভ্রতাকে ভালো রাখিস। বলে উঠে চলে গেল তীব্র। কাব্য আর শুভ্রতাকে কিছু বলার সুযোগ দিল না তীব্র। রেস্টুরেন্ট থেকে তীব্র বের হয়ে আর্তনাদ ভেসে এলো। কাব্য আর শুভ্রতা চমকে সেদিকে তাকাতেই থমকে গেল। হুট করে মানুষের ভিড় লেগে গেল। কাব্য আর শুভ্রতা সেই জায়গায় যেতেই তীব্রের রক্তাক্ত দেহ দেখতে পেল। তীব্র ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল কাব্য আর শুভ্রতার দিকে। কাব্য দৌড়ে গেল তীব্রের কাছে। তীব্রের হাত ধরতে তীব্র আধো আধো কণ্ঠে বলল, দেখে রাখিস শুভ্রতাকে, কষ্ট পেতে দিস না একদম। কাব্যের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল তীব্র। কেটে গেছে 3টা বছর। শুভ্রতা, কাব্য, কিরণ আর চিত্রলেখা ঘুরতে এসেছে। ওরা বসে আছে সমুদ্রের ধারে। কিরণের কাঁধে মাথা রেখে বসে আছে চিত্রলেখা। চিত্রলেখা নরম কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। কিরণ মুচকি এসে চিত্রলেখাকে শক্ত করে ধরে বলল, লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে লেখা। শুভ্রতা এতক্ষণ হা হয়ে কিরণ আর চিত্রলেখার দিকে তাকিয়েছিল। কাব্য সেটা খেয়াল করে শুভ্রতার মাথায় একটা গাঁটটা মেরে বলল, ওই কি করছো? ওদের দিকে হা করে তাকিয়ে না থেকে সমুদ্র উপভোগ করো। আর মানুষই বা কি বলবে বলো তো? সুব্রতা মুখ ফুলে বসে রইল। কাব্য বাঁকা হাসলো। সুব্রতার হাত ধরে ওকে দাঁড় করিয়ে দুজন মিলে পানির কাছে চলে গেল। সমুদ্রের নোনা পানি দুজনেরই পা ছুঁয়ে যাচ্ছে। সুব্রতার মুখে এক মুচকি হাসি ফুটে উঠল। সুব্রতা একবার তাকালো কাব্যের শক্ত করে ধরে থাকা হাতের দিকে। সুব্রতা দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসলো। কাব্য নিচু হয়ে সুব্রতার কানে কানে বলল, এরকম করে হাসতে নেই পিচ্ছি, মনে লাগে যে। কাব্যের কথাই চোখ বড় বড় হয়ে গেল সুব্রতার। সুব্রতার এমন করে তাকানো দেখে হো হো করে হেসে